হ্যালো, কথা শোনা যাচ্ছে? কেউ স্পিকার অন করে বলেন, আমি না বললে তো বুঝবো না। হ্যাঁ হ্যাঁ কেমন আছে আপনাদের বলেন। ফটোশপ নিয়ে কোনো সমস্যা থাকলে বলেন। কাজ তো করলেন, অন্তত বলেন যে ফটোশপে আর কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন আর নতুন কিছু আছে কিনা আর তো জানি না। যা শিখেছি যতটুকু হয়েছে তাই হচ্ছে, ততটুকু নতুন তো বলতে কিছুই নেই। নতুন এর মধ্যে এখন হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটি, আপনাদের প্র্যাকটিস এবং হচ্ছে প্রত্যেকটা জিনিস, যেমন কালার কারেকশন প্রচুর টাইম দিতে হবে, যে কোন কালারে কি করতে হবে, অ্যালাইনমেন্টে। যেমন আমি একটু যদি দেখাই, সুমাইয়া আপু, আপনি যদি দেখেন, আপনার একটা কাজ এখন দেখলাম, সেটা হচ্ছে যেমন দেখেন একটার সাথে একটা অ্যালাইনমেন্টগুলো ঠিক নাই, যেমন এটার সাথে দেখেন অ্যালাইনমেন্ট ঠিক নাই। দেন এইটার নিচেরটা দেখেন অ্যালাইনমেন্টগুলো ঠিক নেই, অর্থাৎ অ্যালাইনমেন্টের কাজ এই যেমন এটা যেমন এই এটার বরাবর এগুলো আসবে, সবগুলো সমান টোটাল আসলো, নেট বিলটা কিন্তু এটার নিচে আসবে। মানে একটা এই যে ইনভয়েসের সাথে এই অ্যালাইনমেন্টটা দেখেন, মানে এই অ্যালাইনমেন্টগুলো নিয়ে কাজ করতে হবে। যেমন এই যে লোগোটা আছে, এটা কিন্তু এইটার অবজেক্টের আন্ডারে, অর্থাৎ এটা এই বরাবর হইতো এখানে আসতো, তো ইনভয়েসটা মিডিলে আসবে। সো এই অ্যালাইনমেন্টগুলো নিয়ে কাজ করবেন। এরপর হচ্ছে ফন্ট, কোন ফন্ট নিলে ভালো লাগতেছে। ফন্ট এই যে দেখেন 1 2 3 4 5, 4-এর পরে 5টা কিন্তু সরে গেছে, 6টা এই পাশে এসে পড়ছে, অর্থাৎ এগুলো এই যে এখানে দেখেন। সো এগুলা কিন্তু অ্যালাইনমেন্ট আমি খুব সহজে শিখেছি, যে সবগুলো ক্লিক করে একটা ক্লিক করলে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যায়। সো এই যে দেখেন প্রত্যেকটাতে অ্যালাইনমেন্ট ভুল আছে। ঠিক আছে, বুঝতে পারছেন কোথায় কারেকশন করতে হবে আপনার? সুমাইয়া আপু, আপনি হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ বুঝছি। অ্যালাইনমেন্ট কিন্তু আমি দেখাইছি যে অ্যালাইনমেন্ট ধরে ধরে করতে হয় না, সবগুলো সিলেক্ট করে জাস্ট অ্যালাইনমেন্ট টুলে আছে উপরে আছে, জাস্ট একটা ক্লিক করলে সোজা হয়ে যায়। তো দেখেন এই যে টোটাল ওইখানে, বাট লেখা আসতেছে এইখানে। তো এই যে খুব সুন্দর হয়েছে ইনভয়েসটা, বাট এই যে কথা হচ্ছে অ্যালাইনমেন্ট না হলে তো এটা মনে হচ্ছে যে কেউ আহ, এত সুন্দর কাজ করছেন, পিঁপড়া এটা চলে গেছে উপর দিয়ে। বুঝছেন? তো হ্যাঁ বুঝছি। তো এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। তাছাড়া এই যে ডিজাইন সেন্স খুব সুন্দর চলে আসছে আপনার, এই যে দেখেন এই যে ডিজাইন যে ব্যবহার করা শিখছেন, এটাই তো অনেক। এই কাজটাই যে শিখতে করতে পারছেন, এটাই ফটোশপে মনে রাখেন যে আপনি ডিজাইনার হিসেবে অনেক কিছু শিখছেন। তাছাড়া আপনাদের কাজ নিজেদের প্র্যাকটিস করে কি শিখতে হবে, সেটা হচ্ছে ফটোশপের মধ্যে যে কাজগুলো, যেগুলো কালার কারেকশন, একটা ছবি মানুষ এডিট করা, সেটা কিন্তু হুট করে হয় না। ওই দিন হচ্ছে শিখেছি, একদিন হচ্ছে কয়েকটা ছবির কালার কারেকশন করছেন, তার মানে এনে কিন্তু আপনি শিখে ফেলছেন। একটা বিয়ের এডিট যখন করে মানুষ, দেখেন না কালারগুলো কত পারফেক্ট আসে। সেটা আসে কারণ সে ওইটা নিয়ে প্যাশন, সে সারাক্ষণ এডিট করে, এডিট করতে করতে এরকম আসে। তার মানে কি আপনাদের ওই রকম প্যাশন থাকতে হবে, 100টা 50টা 60টা এরকম ছবি যখনই আপনি এডিট করার চেষ্টা করবেন, তখন ওই কালারগুলো বুঝতে পারবেন যে কোন রঙের, কালো মানুষের সাথে কোন কালারটা যাচ্ছে, সাদা মানুষের সাথে কোন কালারটা যাচ্ছে, কিরকম স্যাচুরেশন দিতে হবে, এটা আপনাদের ব্রেইনে ক্যাচ করতে হবে, তখনই হচ্ছে আপনি কাজ করতে পারবেন। তাছাড়া তো আপনার মাথা কাজই করবে না। আর আপনি যদি বেশি প্র্যাকটিস না করেন, আপনার কোন ডিজাইনটা আপনার ভালো লাগতেছে, কোন ফন্টের সাথে কোনটা ভালো লাগতেছে, এটি আইডেন্টিফাই করতে পারবেন না। হয়তো বা এখনো আপনারা জানেন না যে কোন ফন্ট আপনাদের ভালো লাগতেছে বা কোনটা হচ্ছে আমার চোখে লাগতেছে, দেখবেন সবই খুঁজতেছেন বসে বসে, কারণ এই খুঁজতে হবে এখনই। যেদিন মনে হবে যে এখানে এই ফন্টটা মিলবে বা এই কালারটা যাবে, এখানে ওইটা যাবে, তখনই ভাববেন হচ্ছে আপনি ডিজাইনার হচ্ছেন। সে এখন আপনারা কাজ জানেন, ফটোশপে যা আছে সব মোটামুটি বেসিক একদম ফুললি জানেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বল। আচ্ছা, একটা পেজ হচ্ছে আমি একটা ভাঁজ করলাম, টেক্সট হচ্ছে একটা পেজ হচ্ছে ভাঁজ করা, ধরো হচ্ছে একটা পোস্টার হচ্ছে একটা ভাঁজ করা আছে, এই ভাঁজ করা হচ্ছে এই ভাঁজটা কিভাবে করব? এটা মকআপ, এটা হচ্ছে প্রত্যেকটা কাজই মকআপ হয়। যেমন আমরা যদি কি হচ্ছে এটাকে বলি ট্রাই বাই ফ্লয়েড বা বলি, যেমন আমি বলি এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে ব্রুশিয়ার ডিজাইন, ঠিক আছে, এই যে বাজ করা যেগুলো। তো এগুলো কিন্তু কখনোই হচ্ছে, এগুলো কিন্তু আমরা ডিজাইনের সময় বাজ করি না, আমরা ডিজাইনের সময় তিনটা পার্টে এরকম ডিজাইন করে নিই সমান। দেন হচ্ছে আমরা মকআপে যখন বসাই তিনটাতে বসাই ফেলি। যেমন আমরা যদি ব্রুশিয়ার হচ্ছে সাইজ চিন্তা করি, আমরা যদি ব্রুশিয়ার সাইজটা দেখি, দেখো ব্রুশিয়ার সাইজটা কি, যে আমরা তিনটা পার্টে নিতে হবে, যে একটা ব্রুশিয়ারে আমরা যখন কাজ করবো, এই যে ইনসাইড এবং আউটসাইডে কি
এই যে এই পার্টটা এই এতটুক যে 3.6 বাই এতটুক এতটুক করে একটা ফুলটা নিয়ে দেন হচ্ছে 3টা পার্ট করে নিতে হয়। দেন আমরা যদি এটাকে মকআপে বসে আমরা যদি লিখি যে ব্রোশিয়ার মকআপ, ব্রাশটা কখনো আমাদের করতে না, আমরা বই মাপে মাপে কাজ করতে হয়, দেন আমরা ব্রাশটা অটোমেটিক তারা বসাই না। এই যে এটা একটা ব্রোশিয়ারের মকআপ, ঠিক আছে? সেটা দেখা যাচ্ছে বাস, বাট বাসটা কিন্তু করা আছে, আমরা শুধু কি আমাদের কন্টেন্টটা এখানে বসাই দিব। এই যে এটা একটা ব্রোশিয়ার আছে, অর্থাৎ আমি যদি প্রথম পেজে এখানে বসাই দিই, এখানে বসাই দিই, এখানে বসাই দিই, তখন কি অটোমেটিক আমার এই যে 3টা পার্টের জিনিস বসে যাবে। কথা কি বোঝা গেছে? আমি এই করে এই মান নিয়ে 3টা পার্ট নিব শুধু। কথা কি বোঝা গেছে? আমার মোট মোট আমার মেইন সাইজটা কত হবে দেখা যায়, দেখো 11 ইঞ্চি বা 8.5 ইঞ্চি। এটাকে প্রত্যেকটা পার্টকে ভাগ করবো কত করে, 3.7 করে। কথা কি বোঝা যাচ্ছে? যে ইয়াটা করবো কিভাবে, ভাগটা করবো কিভাবে, 3টা ভাগ? Just একটা নতুন সাইজ নিব, নেওয়ার পরে এখানে আমরা বলে দিব আমাদের যত চাইছে, আমাদের এখানে কত চাইছে, এই যে 11/8.5, অর্থাৎ এটা যদি আমরা নিই এই যে A4 সাইজ যদি নেই ডাইরেক্ট, আমরা যদি ডাইরেক্ট নিই যে 11/8.5, আমি একটা ছবি দিচ্ছি এই মাছটা কিভাবে করবে? দেখি কোথায় ব্রোশিয়ারের সাইজ 11/8.5, সে যখন দিয়ে দিলাম আমরা এখান থেকে আমরা জানি পুরোটা সাইজ কত। দেন আমরা এই যে আমরা যদি দেখি যে আমরা এটা কতটুকু রাখতে যাচ্ছি, সো আমাদের এখানে যদি আমরা মিলিমিটার আছে, এটাকে আমরা যদি ইঞ্চিতে করি, এই যে এটা 11 আর এদিকে আছে 8.5, ঠিক আছে? এই যে উপরে স্কেল আমাকে দেখাচ্ছে, দেখাচ্ছে না? এই যে 0 থেকে 11 এদিকে 8, কারণ আমরা স্কেলটা করতে থেকে আনছি, আমরা জানি রুলার কন্ট্রোল আর দিলেই চলে আসে। তারপরে এখানে আমার যে সাইজটা আছে সেটা হচ্ছে 3.7, অর্থাৎ আমি যদি এখান থেকে আমার এই রুলারটা 3 এবং 3.7 এই যে এখানে রাখি, দেন আরেকটা রুলার আই না 3 এবং 3.7, এটা যদি আরো ধরি আর হিসাব করলে এদিকে যদি আমি ধরি তাহলে 1 2 3 3.7 এতটুকু 3 ভাগ হয়ে গেল না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এখন আমি প্রত্যেকটা পার্টের শুধু কাজ করব। যখন আমি মকাবে বসাবো এই ফুলটাকে জাস্ট মকাবে বসাই দিলে তারা 3 ভাগ করে করে 3টা পার্টে নিয়ে যাবে। বুঝা গেছে? বুঝছেন সবাই? আচ্ছা, আরিফ আরিফ কি দিল দেখি। আমি একটা গ্রুপে ফটো দিয়েছি, সেটা একটু দেখতে পারতাম। এগুলা এগুলা কোনো কাজ না, এগুলো সবটাই মকআপ, বললাম না? এগুলো হচ্ছে যদি বুক কভারের যদি আমি দেখি মকআপ, আমি দেখাই এই যে book cover। বুঝছি, এগুলা কোনো কাজ না, আমাদের কোনো কাজ না, এটা হচ্ছে মকআপে বসায় দিলে মকআপে চলে আসবে। দেখো বিভিন্ন স্টাইলের বুক কভার আছে, এই যে হ্যান্ড মানুষের দেওয়া আছে, আর এটা যখন ওই যে সেই মানুষের মকআপটা যেটা যেভাবে ইউজ করছে, সো মকআপটা খুঁজলে পাওয়া যাবে অলরেডি, কোথাও না কোথাও আছে মকআপটা। আমি তো ফ্রি পেকে ঢুকছি, সে এখানে এই যে মানুষের হাতটা বসে রাখছে, মনে হচ্ছে হাতের নিতে আসবে না, ওই হাতের মধ্যে আমি যদি আমার বইটা বসে দিই সে ওটু হাতের নিচে চলে যাবে। সো ওই রকমই সেম, এটা জাস্ট এক্সাম্পল আর কি আমি যেটা দেখাচ্ছি, কারণ ওই মকআপটা এখন কোথায় খুঁজে পাবো, বাট এটা পুরোটাই মকআপের কাজ। বোঝা গেছে? এটা ডিজাইনটা হচ্ছে বুক কভারের, দেন হচ্ছে ওইটাকে পুরোটাই কি করছে আমরা মকআপের মধ্যে, এই যে এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে বুক কভারের, পরে পুরোটাই কি করছে মকআপে আমরা বসে দিয়েছি, পরে এটা এরকম হয়ে গেছে। কথা কি বোঝা আচ্ছা, গেছে? আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আমরা হচ্ছে অনেকগুলা ডিজাইনের জন্য যদি মকআপ খুঁজি, দেখা গেছে মকআপ
ওগুলা পিএসডি ফরম্যাটে পাই না, ওগুলা হচ্ছে ইপিএস না কি একটা যেন ফরম্যাটে ইপিএস হচ্ছে ওগুলাতে ইউজ ইলাস্ট্রেটর করতে ফাইল। পারি না। ইপিএস না, আপনি মকআপ যেগুলো পাবেন সেগুলো অবশ্যই পিএইচডি ফাইলে সার্চ দিবেন। এই যে আপনি যখন এখানে হ্যাঁ, লিখবেন পিএইচডির মধ্যে হচ্ছে অন্য ফরম্যাটের গুলো অন্য থাকে, ফরম্যাট যেমন যেগুলো, আজকে আমরা হচ্ছে ফরম্যাট নিয়ে আমি কথা বলতেছি। ইপিএস ফরম্যাট হচ্ছে ইউনিভার্সাল ফরম্যাট, অর্থাৎ ধরেন এটা এই ফরম্যাটটা থাকলে আপনি ফটোশপে ওপেন করতে পারবেন, ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবেন। তো ইপিএসটা বেসিক্যালি ধরেন হচ্ছে এআই ফাইল অথবা ইপিএস ফাইল, সবটা ইলাস্ট্রেটর ফাইল। বাট এআই ফাইলটা সরাসরি হচ্ছে ফটোশপে আনাটা ঝামেলা, আবার ফটোশপটা সরাসরি এআই তে ঝামেলা। এই জন্য ইপিএসটা রাখা হয় মিডল টার্ম হিসেবে, যে কোনো জায়গায় বসানো যায়। এখন যে ইপিএস ফাইল দিছে সেটাকে কনভার্ট করে পিএইচডি তে যদি আপনি নিতে পারেন তাহলে কাজ হবে, না তো ওইটা বাদ দিয়ে অন্যটা কাজ করতে হবে, বুঝছেন? সেটা কিভাবে কনভার্ট করব? এটা কনভার্টেশনটা সে দিয়ে রাখতে হবে। সে ওই যে যখন সেভ করবে সে বলে দিতে হবে যে এটা আমার কনভার্ট পসিবল কি পসিবল না। পসিবল হলে ও টু জাস্ট হচ্ছে এই যে ইপিএস এর জায়গায় ডট পিএইচডি লিখে দিবেন, ও টু সে পিএইচডি তে কনভার্ট নিয়ে নেবে, বুঝছেন? আচ্ছা, ডট ইপিএস লেখা একটা থাকবে, ওই জায়গায় ডট পিএইচডি লিখে দিবেন। একটা করে দেখানো যাবে? আমার কাছে তো এখন ইপিএস না, আমি বলি যে কোনো জিনিস আমি বলি। যেমন আমার এটা হচ্ছে জেপিজি ফাইল, আমি যদি এটাকে জেপিজি ফাইল, আমি যদি এটাকে রিনেম করি, ধরেন আমার এটা পিএনজি ফাইল, আমি এটাকে পিএনজি, আমার ধরেন হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে পিএনজি নিচ্ছে না, জেপিজি নিবে, আমার আছে পিএনজি। তখন রিনেমে যাই, এই যে পিএনজির জায়গায় আমি যে জেপিজি দেই, এটা জেপিজি আকারে এই যে কনভার্টেশন চলে যাবে, এই যে, বুঝছেন? এটা পিএনজি না, এটা এখন জেপিজি হিসাবে কাউন্ট হবে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, বুঝছি। আমি যদি এটাকে পিডিএফ আকারে হচ্ছে কাউন্ট করে নিতে চাই, যদি পিডিএফ কনভার্সন সম্ভব হয় তাহলে অবশ্যই সে পিডিএফ আকারে তাকে সে নিয়ে নেবে। এই যে দেখছেন, আমি যদি ওপেন করি দেখেন পিডিএফ আকারে ওপেন, যেহেতু সে এটা অপশন দেয় নাই সেই জন্য সেটা ওপেন নিচ্ছে না, বুঝছেন? ফরম্যাটটা বুঝছেন? হ্যাঁ, বুঝছি। আবার চাইলে আপনি অনলাইনে সার্চ দিতে পারেন যে ইপিএস টু পিএইচডি কনভার্টার, এই যে দেখেন ইপিএস টু পিএইচডি কনভার্ট করে সে। তো এখানে আসেন, এসে সে আপনার এই যে আপনার ইপিএস ফাইলটা দেন, সেও তো আপনার ইপিএস ফাইলটা দিলে এই যে আপনার পিএইচডি তে কনভার্ট করে দিয়ে দিবে, বুঝছেন? হ্যাঁ, বুঝছি। ও অনেক অপশন আছে। সো এইগুলো হচ্ছে বুক কভার, মানে এগুলো হচ্ছে আপনার পিএইচডি ফাইলে আপনি ইউজ করবেন, আর কিছু না। এই যে মকআপ ইউজ করবেন। আমার কথা কি বোঝা গেছে আরিফ? হ্যালো, আমরা এই যে ব্রুশিয়ার, তারপর হচ্ছে টাইফ্লয়েড, এগুলো হচ্ছে আমরা ইলাস্ট্রেটর শিখার পরে একসাথে প্র্যাকটিস করবো। এই জন্য আমি আসলে এগুলো প্রত্যেকটা পার্ট দেখাইনি, যে 3টা পার্ট করে যে কাজ করা, এগুলো আমরা এখান থেকে ভালো, ওইখানে আমরা ইলাস্ট্রেটর শেষ হওয়ার পর তারপরে আমরা নিজেরাই বুঝবো আসলে কোথায় কাজ করব, কোন সেক্টরে কোনটায় কাজ করলে আমাদের মজা পাবো। আমরা যেহেতু ফটোশপের বেসিক বৃত্তান্ত সব জানি, সো ফটোশপটা নিয়ে আমরা বাসায় কাজ করবো, ঠিক আছে? বোঝা গেছে? ফটোশপটা নিয়ে একটু সময় দিতে হবে, তাহলে আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমরা এবার যাই হচ্ছে, আমরা আজকে যেহেতু ফটোশপের মোটামুটি শেষ, তাহলে আমরা সবাই প্র্যাকটিস করবো অবশ্যই, আর যা শিখেছি তাই। এবার যে ইলাস্ট্রেটরে বোঝা গেছে না? যাবো ইলাস্ট্রেটরে নাকি ফটোশপে থাকবেন? না না ভাইয়া যান, ফটোশপ ভালো লাগে না আর। বিরক্ত হয়ে গেছেন? ফটোশপ তো অনেক কিছু শিখে আছে, অনেকে তো ফটোশপই বছর পার করে দিবে। তো অনেক কিছু শিখার আছে, ম্যানিপুলেশন যদি মজা পান। আপাতত যা কিছু শেখানো হচ্ছে সবকিছু মোটামুটি আয়ত্ত হয়েছে, প্রচুর প্রবলেম হলে তো বলবোই। আচ্ছা, আয়ত্ত তো মাশাআল্লাহ ভালো। এখন আমরা যেটা শিখবো ইলাস্ট্রেটর। তো শুরু করি। সেটা হচ্ছে ইলাস্ট্রেটর যখন আমরা যাব, তখন আমরা যদি ইলাস্ট্রেটর এআই ফাইলটা আমরা নেই, আমরা যদি ঢুকি, তখন আমরা সেম ফটোশপের মতো একটা ইন্টারফেস পাবো। সেখান থেকে আমরা যদি ফাইল থেকে নিউতে যাই, আমরা ফটোশপের মতো সেম ফাইল পাবো, সেম অপশন পাবো। ইলাস্ট্রেটরে যাওয়ার পূর্বে হচ্ছে মিষ্টি বা মিলাদ টিলাদ পড়াইলে না ভালো হইতো? হ্যাঁ, আসলে আমি আর ভাবতেছিলাম যে সুমাইয়া আপু এটা বলে না কেন, তাহলে আমিও একটু আপনাদের সাথে দলে যোগ দিতাম।
মিলাদ কি মেয়েরা পড়ায় নাকি? আপনারা এখানে কতজন আছেন? ঘরে থেকে কিছু দিবেন, আপনি আনবেন, আমরা খাইলাম সবাই, এটাই হচ্ছে কথা। আর আপনি ওই মানে ভার্সিটিতে গেলে আপনার বাড়ি থেকে হচ্ছে রান্না বান্না করে নিয়ে আসবেন, আরিফ ভাই খাবে, সামিউল ভাই খাবে, ফাঁকিতে যদি আমার দেন কিছু আর কি, ঠিক আছে? তো এখন এখন আমরা ইলাস্ট্রেটরে যাচ্ছি। এই হতে আরিফ একটু মনোযোগ ধরতো। ইলাস্ট্রেট আমরা ফটোশপ শেষ করে ইলাস্ট্রেটে যাচ্ছি, মনোযোগ ধরতে বলতেছে। আচ্ছা, উনি মুনাজাত ধরবে, আপনি মিলাদ পড়া শুরু করেন। কিভাবে পড়াইতে হবে? কিভাবে পড়ায়? আচ্ছা মিলাদ, আমরা ইলাস্ট্রেট আজকের ক্লাসটা শেষ হওয়ার পরে মানে জিজ্ঞেস করবো যে ইলাস্ট্রেট কিরকম, কিরকম, তারপরে মিলাদ ক্লাস শুরু করবো। ক্লাস শেষে যদি জিলাপি বা মিষ্টি দেওয়া হয় তাহলে না আমরা অপেক্ষা করবো, নয়তো বা আমরা চলে যাব। আচ্ছা ক্লাস শেষে জিলাপি দেওয়া হবে, বাদ যাবে না একটু শিশু, ঠিক আছে? সবাইকে দেওয়া হবে চিকন জিলাপি দেওয়া হবে সবাইকে, মোটা না আবার, ঠিক আছে? তাহলে আমরা যাই, এটা হচ্ছে ইলাস্ট্রেটে যদি যাই আমরা দেখবো হচ্ছে এরকম সেম ইন্টারফেস, এখানে ইলাস্ট্রেটর ফটোশপের মতোই, সো মানে বই পাওয়ার কিছু নাই এখানে। আরো এখন আমরা গেলে আমরা আরো মজা পাবো, সেটা হচ্ছে এখানে উইথ এবং হাইট আছে, এখানে আমরা আমাদের স্কেল নির্ধারণ করতে পারি, কোন স্কেল নিতে যাচ্ছে। আমরা যদি পিক্সেলে নিই, পিক্সেলে আচ্ছা আমার কাছে ইলাস্ট্রেটর নাই। নাই, ডাউনলোড করতে হবে আজকে, অবশ্যই ডাউনলোড করতে হবে। ডাউনলোড না করা, ক্লাস শেষে প্রয়োজনে একটু লেট করলে আমি নিজে লিংক টিং ধরাই দিব। আচ্ছা সো ইলাস্ট্রেটর যদি যাই আমরা সেম একটা ইন্টারফেস পাবো, সেটা হচ্ছে আমাদের এরকম। এখান থেকে ফটোশপের মতো আমরা এখান থেকে আমরা নিচে পাচ্ছি কোন সাইজ আমরা নিব, কত নিব। সো ফটোশপে যেমন আমাদের ভিতরে যা ইন্টারফেসটা চেঞ্জ করতে হইতো, মানে ধরেন আমার দুইটা ইন্টারফেস দরকার, ধরেন আমি এখানে আরেকটা লেআউট দরকার ছিল যে দুইটাতে কাজ করব, তখন আমরা কি করতাম, আমরা এখানে আর্টবোর্ড একটা নতুন নিয়ে নিতাম, আর্টবোর্ড আমরা চেঞ্জ করতাম, সেখানে আমরা এখান থেকে আমরা আউটপুট বলে দিতে পারবো আমাদের আউটপুট কয়টা দরকার, আমরা এখানে একটা দরকার না দুইটা দরকার, ঠিক আছে? এখানে বলে দিতে পারবো। এখানে আমার ওরিয়েন্টেশন, আমারটা লম্বা হবে না, আমারটা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল হবে। দেন আমার এখানে আছে ব্রিড, যেমন আমরা ফটোশপে যখন বাইরের অংশ কাটার জন্য এক্সট্রা ভাবে স্কেল করে নিয়েছিলাম যে আমার কিছু অংশ কাটা পড়বে প্রিন্টের জন্য, তখন আমরা কি করছিলাম এক্সট্রা একটু অংশ বাড়াই নিয়েছিলাম না, মনে আছে? সামনে যাই বলতেন ক্লাসটা করে দিই। হ্যাঁ হ্যাঁ ভাই, এখানে কি করবেন, এখানে দেখেন, এখানে আমরা ওই বাড়ানোটা আমরা অটোমেটিক এখান থেকে বাড়া নিতে পারতেছি। আমরা ধরেন হচ্ছে 0.25 করে প্রত্যেকটা জায়গায় বাড়া, এই দেখেন 0.25 করে টপ বটম লেফট রাইট থেকে আমরা নিয়ে নিয়েছি, যে এটা অটোমেটিক ব্লিড অপশন, অর্থাৎ এখানে কাটা পড়বে, এই জায়গাটা আমরা এক্সট্রা নিয়ে নিয়েছি অটো, দেখছেন? আর অ্যাডভান্সে আমরা জানি প্রিন্টের জন্য সিএমওয়াই কে আর আরজিবি আছে আমাদের ইয়ের জন্য। সো আমরা প্রিন্টের জন্য যদি দিই সিএমওয়াই কে রেজোলিউশন 300, তো এটা দিয়ে যদি আমরা হচ্ছে আমরা ক্রিয়েট দিই, তাহলে দেখেন কি হইলো, আমরা হচ্ছে সেই অপশন চলে আসলো এবং চারপাশে একটা লাল একটা অপশন আসছে, দেখছেন? দেখা যাচ্ছে লাল অপশনটার কাজ কি বলেন তো? এই লাল অপশনটা হচ্ছে ওই ব্লিডটা যেটা নিলাম, যেখানে আমরা কাটা পড়বে যে জায়গাটা, এক্সট্রা অংশটা। তো দেখেন ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে পার্থক্য দেখেন। আমরা তো প্রথম ক্লাসে বলছিলাম যে ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে পার্থক্য, একটা হচ্ছে ফেটে যাবে জুম করলে, একটা ফাটবে না, এটা তো জানি, এটা মনে আছে? আচ্ছা, একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, একটা রাস্টার গ্রাফিক্স, এটা তো মনে আছে নাকি? তো একটা হচ্ছে ভেক্টর, মানে এটাকে যতই দেই এটা ফাটবে না। তো এবার দেখেন ইলাস্ট্রেটরের মধ্যে ফটোশপের মধ্যে এই পার্থক্য দেখেন। আমরা যদি টুলস গুলো দেখি, আমরা কিছু টুলস আমরা মানে আমরা চিনবো, এই জন্য আসলে যারা ফটোশপ ভালোভাবে শিখছে না এখানে দেখেন প্রথম একটা টুলস আছে সিলেকশন টুল, তারপরে এখানে টুল আছে ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, লেসো টুল, তারপরে দেখেন এখানে পেন টুল, তারপরে কার্ভ টুল, শেপ টুল, ব্রাশ টুল, টাইপ টুল। দেখেন এই কিছু কিছু টুল চিনা চিনা লাগতেছে না, গ্রেডিয়েন্ট টুল, আইডোভার, তারপরে ধরেন এই যে আর্টবোর্ড, এগুলো তো কিছু কিছু চিনা চিনা লাগতেছে না?
হ্যাঁ, তার মানে কি এই কিছু কিছু চিহ্ন চিহ্ন যেটা আছে তার মানে আমরা ইজিলি কি করতে পারবো, আমাদের কাজগুলো আরো গুছিয়ে নিতে পারবো, তো আমরা শিখতে পারবো। সো আমাদের এগুলো হচ্ছে আমাদের টুলস, এগুলো নিয়ে আমরা এখন আজকে ওই যে ফটোশপে যেমন বেসিকটা শিখছিলাম একটা পতাকা মতাকা আঁকা, ইলাস্ট্রেটর সেম এগুলো আঁকবেন, এগুলো করবেন। তো দেখেন ফটোশপ ইংলিশের মধ্যে বেসিক পার্থক্য কি, দেখেন ফটোশপে একটা নির্দিষ্ট জায়গার বাইরে কি আমরা কোনো কিছু করতে পারতাম? আমরা এই আর্টবোর্ডের বাইরে ফটোশপে কি কোনো কিছু লিখা যেত? না না, ডিলিট করে দেওয়া লাগতো সবটা। বাইরের টাকাটা ওটা হয়ে যেত। আর এখানে কি দেখেন এই আর্টবোর্ডের বাইরেও আমরা এখানে রাইখে আমরা কাজ করতে পারবো, দেখছেন? ধরেন আমি বাইরে রেখে দিলাম, আমি এখানে কাজ করলাম, আমার এটা প্রয়োজন দরকার, পরবর্তীতে আমি টান্দা নিয়ে আসলাম। মজা না? বুঝছেন? আর্টবোর্ডের বাইরে রেখে আমি কাজ করতে পারতেছি, এইটুকু আমরা ইজিলি নিয়ে নিতে পারতেছি। সো এবার আসি আমরা ফটোশপে ইলাস্ট্রেটর যেটা আমরা দেখি ফটোশপে। ইলাস্ট্রেটর হচ্ছে কি, ফটোশপে দেখতাম দুইটা কালার, একটা হচ্ছে ফরগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড, তাই না? ব্যাকগ্রাউন্ড আর একটা ফরগ্রাউন্ড দুইটা কালার ছিল। আর ইলাস্ট্রেটর থাকবে দুইটা কালার, একটা হচ্ছে ফিল কালার আর একটা স্ট্রোক কালার। কি একটা ফিল একটা স্ট্রোক, কি বলেন তো? ফিল আর স্ট্রোক। আমি যদি এখানে ধরেন আমার একটা এই যে এই টুলটা যদি শিখি, এটার মধ্যে আমাদের আছে রেক্টাঙ্গুলার টুল, ইলিপস টুল, ইক্লিপস টুল, প্যারাবোলা টুল, এগুলো সবগুলো টুল আছে। আমরা যদি রেক্টাঙ্গুলার টুল নিই, দেখেন এর চারপাশে যেটা এটাকে বলবো আমরা হচ্ছে স্ট্রোক, আর মাঝখানে যেটাকে বলবো আমরা হচ্ছে ফিল। অর্থাৎ চারপাশের বাউন্ডারিটারে বলি আমরা স্ট্রোক, মাঝখানে ফিল। দেখেন বাউন্ডারি কালার কত দেওয়া আছে, কালো না? বাউন্ডারি কালারটা কি কালো, এই জন্য কালো। আর এই মাঝখানে সাদা, এই জন্য সাদা, এটাকে বলো ফিল। আমরা চাইলে এই যে ফটোশপের মধ্যে এটাকে যদি ডাবল ক্লিক করি আমাকে কালার চেঞ্জ করতে দিবে। এই যে আমি যদি কালার চেঞ্জ করি, দেখেন আমার এটা সিলেক্ট করে আমি যদি কালার চেঞ্জ করতে বলি, এই যে দেখেন এটা আমার ফিল হইলো। আমার স্ট্রোক যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি যদি স্ট্রোকের উপর একটা ক্লিক দিই, দেখেন স্ট্রোকটা উপরে চলে আসছে। এবার এটাকে যদি ডাবল ক্লিক করি, দেখেন আমাকে স্ট্রোক কালার দিচ্ছে, স্ট্রোক চেঞ্জ করতে দিচ্ছে। তো আমি যদি স্ট্রোকের সাইজ বাড়াইতে চাই, যে দেখেন উপরে দেখা যায় স্ট্রোক সাইজ, এখানে যদি আমি বাড়াই, দেখেন আমার স্ট্রোকটা সাইজ বাড়তেছে। কথা কি বুঝছেন? ফিল এবং স্ট্রোক নিয়ে সমস্যা আছে? না, আচ্ছা, আমরা এখান থেকে চাইলে কালার নিতে পারি। আমরা চাইলে এই পাশে আমরা যদি এখান থেকে যাই, উইন্ডো থেকে যদি আমরা এখানে কালার অপশনে যাই, এই যে কালার, উইন্ডো থেকে কালার অপশনে যাই, এখান থেকেও দেখেন আমরা কালার চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে? অথবা উইন্ডো থেকে আমরা সোয়াচ, একটা অপশন আছে সোয়াচ, এই সোয়াচে যদি ক্লিক করি, তারপরে দেখেন আমাদের এখানে কালার অপশন আছে, আমরা চাইলে যে কোনো কালার নিতে পারি, ঠিক আছে? তার মানে কি আমরা কালার নেওয়ার অনেকগুলো অপশন আছে। তো এইগুলো হচ্ছে কি আমরা শেপ টুলের কাজ। এবার ধরেন হচ্ছে আমরা এখন কাজ করতে যাচ্ছি, সো এখানে সবচেয়ে বড় যে উপকারিতা সেটা হচ্ছে এখানে লেয়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না। কি নিয়ে? এই যে আপনার ফটোশপে যে লেয়ার একটা উপর নিচে নিয়ে ঝামেলা হইতো, এই জিনিসটা নিয়ে বেশি একটা টেনশন করতে হবে না। কেন? আমরা যদি দেখি আমাদের এখানে কিন্তু লেয়ার অবশ্যই আছে, যে লেয়ার আছে। সো আমরা যে কোনো কাজ করব, দেখেন একটা একটা লেয়ার কিন্তু অ্যাড হইতেছে। সো লেয়ার কিন্তু আছে, এই যে লেয়ার একটার পর একটা, এই যে একটার পর একটা অ্যাড হইতেছে, এই যে একটার পর একটা অ্যাড হইতেছে, অর্থাৎ লেয়ারের ব্যাপার আছে। বাট এখানে খুব ইজিলি লেয়ারটাকে আমরা ম্যানেজ করতে পারবো। যেমন আমি যদি দেখি, ধরেন আমি একটা জিনিস আঁকলাম, ধরেন আমি একটা দেখেন আমি একটা সার্কেল নিলাম, এটা সবার নিচে দেখেন এটা হইলো। দেন ধরেন আমি একটা কালার দিলাম, ধরেন দেখেন আমি এটা নেওয়াতে আমার কি হয়েছে, এটা যদি আমি উপরে দেওয়াতে আমার কি হয়েছে, সার্কেলটা নিচে চলে গেছে না? আমরা লেয়ার জানি, লেয়ার শেড যেটা সবার উপরে সেটা সবার নিচে, বাট এটা নিচে কিন্তু আমার এই বক্সটা আছে, তাই না? যে এখানে দেখা যাচ্ছে নিচে সবার নিচে লালটা, এটা উপরে নীলটা। আমি চাই এটাকে যদি উপরে টান দিয়ে নিয়ে আসি, এই যে ফটোশপের মতো টান দিয়ে যদি আমি উপরে নিয়ে আসি, তারপরেও দেখেন এই যে চলে আসছে। দেখছেন ফটোশপের মতো লেয়ারও কাজটা করতে পারতেছি। দেখছেন এই যে লেয়ার নিচে আছে, আমি টান দিয়ে নিচে নিয়ে নিই, নিচে চলে গেছে। তাছাড়াও আমরা কিভাবে কাজ করতে পারবো, ইজিলি লেয়ারটা না ধরে
আমরা যে লেয়ারটা আছে এটাকে রাইট ক্লিক করব, করার পর আমাদের এখানে একটা অপশন আছে অ্যারেঞ্জ। কি পাবো? রাইট ক্লিক করলে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জের পরে এখানে চারটা অপশন আছে, একটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড আর সেন্ড টু ব্যাক। ব্রিং টু ফ্রন্ট মানে কি, যে লেয়ারটা চাচ্ছে এই লেয়ারটা যাতে সবার উপরে চলে আসে, ঠিক আছে। আর ব্রিং টু সেন্ড টু ব্যাক মানে যে লেয়ারটা আছে সেটা যাতে সবার নিচে চলে যায়, অর্থাৎ আমি চাচ্ছি নীল লেয়ারটা সবার নিচে চলে যাক, তার মানে কি ব্রিং টু ব্যাক ক্লিক করলাম, দেখুন সবার নিচে চলে গেছে, দেখছেন। আমি যদি এই যে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিই তাহলে লেয়ারটা সবার উপরে চলে আসবে। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিলে সবার নিচে। এখানে আছে আমাদের অ্যারেঞ্জ থেকে আরো দুটো অপশন আছে, ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড। অর্থাৎ এটা মানে হচ্ছে আমি এক ধাপ আগে এবং এক ধাপ পিছনে। ধরেন আমি এই দুইটা লেয়ারে আছে, এই জন্য বুঝবেন কিনা, আমি ধরেন আরো 3-4টা লেয়ার নেই। একটা লেয়ার, আচ্ছা এই যে প্রথম যে টুলটা এটা কেবল সিলেকশন রুল, তো কোনো কিছু ধরার জন্য আমরা এই টুলটা ইউজ করি, সিলেকশন রুল, ঠিক আছে। ফটোশপে ছিল এটা মুভ টুল, এটা এখানে নাম হয়েছে সিলেকশন টুল। আচ্ছা এটা যদি আমি এখান থেকে লেয়ারটা ওপেন করি, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার আছে না, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। তো আমি যদি এটাকে আমি চাচ্ছি জাস্ট হচ্ছে অ্যারেঞ্জ থেকে এক ধাপ পিছনে যাইতে, অর্থাৎ শুধুমাত্র লালটার পিছনে যাইতে, তখন আমরা কি করব, সেন্ড টু ব্যাকওয়ার্ড। এই যে এক ধাপ পিছনে গেছে না, এই যে লালটার পিছনে গেছে না, হ্যালো, বাট এই দেখেন নীল হলুদটার উপরে আমি চাচ্ছি হলুদটাকে এক ধাপ উপরে নিয়ে আসবো, তাহলে হলুদটাকে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড, দেখেন এক ধাপ উপরে আসছে। যদি আরো এক ধাপ উপরে আনতে চাই তাহলে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড। দেখছেন ব্যাপারটা খুব ইজি না, এখান থেকে না ধরে এখান থেকে কাজ করতে পারছি। আগেরটা থেকে সুবিধা হলো না? আচ্ছা, সো এইটুকু আমরা যদি বুঝি তাহলে দেখেন আমরা ইজিলি হচ্ছে একটা বাংলাদেশের পতাকা ইজিলি আমরা ড্র করে ফেলতে পারতেছি, যে এখানে হচ্ছে আমরা একটা সার্কেল নিলাম, একটা ইয়ে নিলাম। সো এবার দেখি আমরা যদি অ্যারেঞ্জের ব্যাপারটা বুঝি তাহলে আমাদের এখানে আজকে এই টুলসগুলো দেখি। এটা হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গুলার টুল, আমরা জানি যে কোনো টুল নিয়ে কাজ করা, রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমরা কাজ করতে পারি। তারপরে এখানে আছে আমাদের রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এটা কি চারপাশে কোনো কিছু রাউন্ড করা, তাই না? একটু রেক্ট্যাঙ্গেল তুলবো চারপাশে রাউন্ড হবে, বাট এই জিনিসগুলো আমরা যদি ইকুয়াল সাইজ নিতে চাই, অর্থাৎ ইকুয়াল, এই যে আমরা দেখেন ইকুয়াল একটা অ্যাঙ্গেলে বাড়তেছে, তাহলে কি করতে হবে, আমার শিফটে ক্লিক করে টান দিতে হবে। কিসে ক্লিক করে টান দিচ্ছি? শিফটে। বাট আমি যে শিফট এবং অল্টার দুটো একসাথে ক্লিক করি তাহলে দেখেন এই সেন্টারটা ওই জায়গায়, যে জায়গায় আমি ক্লিক করছি এই জায়গায় একটা সেন্টার হবে, দেখেন। আমি যদি শুধু শিফট দিই আবার ওই জায়গা থেকে সেন্টার মানে কোণাটা শুরু হবে, এই যে এখান থেকে কোণাটা শুরু হয়েছে। আমি যদি শিফট এবং অল্টার ধরে ক্লিক করে দেখেন আমার যেখানে ক্লিক করে এখানে সেন্টার শুরু হয়েছে, আমি যাচ্ছি এই যে এখান থেকে সেন্টার শুরু হোক, তাহলে কি শিফট এবং অল্টার, এই যে দেখছেন এখানে যদি সেন্টার শুরু করতে যায় শিফট এবং আবার, বাট আমি চাচ্ছি এখান থেকে একটা কর্নার সৃষ্টি হোক, তাহলে দেখেন শিফট ছাড়া নর্মালি ক্লিক করলে হবে। অল্টার ক্লিক করলে কি চারপাশে সমান, এই যে সমান, দেখেন দেখছেন। সো এইটুকু আমরা নিতে পারি। তারপরে আমাদের ইলিপস, অর্থাৎ আমার সার্কেলটাও সেম, আমি উল্টাপাল্টা যেভাবে নিতে পারি, বাট আমি যখন সেম সমান সাইজে নিতে চাই তাহলে শিফট ধরলে দেখেন একটা এই যে বিন্দুটা দেখেন নড়ে নড়ে আসতেছে, অর্থাৎ অর্থাৎ এইখান থেকে শুরু হয়েছে শিফট ধরলে এর কত বড় হতে পারে এটা স্বাভাবিক। বাট আমি যদি অল্টা ক্লিক করি দেখেন এই বিন্দুটাকে সার্কেল তৈরি করে, আমি ধরেন এখানে বানাতে যাচ্ছি, এখানে যাতে কেন্দ্রটা থাকে, তাহলে কি শিফট এবং অল্টা ক্লিক করতে হবে, দেন আমি অল্টা ক্লিক করে চতুর্দিকে আমি একটা সার্কেল এখানে নিতে পারি। কথা কি বুঝছেন? আমি বৃত্তে সার্কেল নিতে গেলে কি শিফট এবং অল্টার ধরে ক্লিক করলে সার্কেল চলে আসে। আর উপরে কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই এখান থেকে নিতে পারি অথবা এখান থেকে নিতে পারি, জাস্ট নিলে আমাদের চলে আসবে। এটুকু বুঝছি? জি স্যার। তারপরে আমাদের এখানে আছে পলিগোনাল টুল, অর্থাৎ দেখেন যতই টান দিয়ে 5টা সার্কেল আসতেছে, এই যে আমি যদি এই যে 5 কোণা দিয়ে আসতেছে, দেখেন এরকম আসছে
আমি চাচ্ছি আমার এই কর্নার গুলো বারুক অথবা কমুক, অনেক সময় আছে না, আমি চাচ্ছি 4টা বা 3টা হোক কর্নার গুলা, বা 6টা হোক 7টা হোক। এই কর্নার গুলা বাড়ানোর জন্য আমি এই টানা অবস্থায় আমি যদি কিবোর্ডের মাউসের মানে কিবোর্ডের যে উপরে এরো চিহ্ন রেতে ক্লিক করে দেখেন কর্নার বাড়তেছে, দেখছেন? আমি যদি মাউসের নিচের টাকাটি দেখেন কর্নার কমতেছে, যে কোনো শেপ নিয়ে আসতে পারতেছি। কথা কি বুঝছেন? যদি আমি হচ্ছে স্টারে ক্লিক করি, স্টারও সেম, দেখেন আমি স্টার দিলাম, স্টার হইলো। আর আমি চাচ্ছি এই স্টারের ইয়েটা কর্নার গুলো বারো অথবা কমুক, তাহলে কি দেখেন আমি স্টার দিলাম, আমি কিবোর্ড মানে কিবোর্ডের এরো চিহ্নটা বাড়াইলাম, দেখেন স্টারটা বাড়তেছে, যে দেখেন আমি যদি কমাইতে চাই এই যে কমতেছে। কথা কি বুঝছেন? চাপ দিলে বাড়বে আর কমবে? কিবোর্ডের এরো চিহ্ন, এরো উপরের দিকে একটা তীর চিহ্ন আছে না, নিচের দিকে একটা তীর চিহ্ন, উপরে একটা তীর চিহ্ন, উপরের তীর চিহ্নটা দিলে বাড়বে আর নিচের তীর চিহ্ন দিলে কমবে। আচ্ছা। কথা কি বুঝছেন সবাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই যে রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমরা এখানে কাজ করতে পারতেছি। তো আমরা অবশ্যই এটা জানতে হবে যে ইলাস্ট্রেটর যেগুলো কাজ করবে, যা কাজই হবে সবগুলা পাতের উপরে কাজ হবে। কি নিয়ে? পাত নিয়ে। কারণ পাত তো আপনার হচ্ছে আমরা জানি যে এটা ভেক্টর গ্রাফিক, অর্থাৎ একটা পাত নিয়ে কাজ করবে। দেখেন প্রত্যেকটা একটা পাত না, দেখেন তো, এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, এই যে পাত, তাই না? প্রত্যেকটা পাত আকারে হয়েছে না, প্রত্যেকটা একটাও কি মানে শেপ আকারে আসছে না, পাত আকারে আসছে সবগুলো। যেমন সিলেকশন ছিল, এটা কি একটাও কি সিলেকশন আকারে শেপ হয়েছে নাকি সব পাত? বলুন তো। পাত তার মানে কি এখানে আমরা সব এখানে পাত যেহেতু আছে, অর্থাৎ পাতকে আমরা এডিট করতে পারি। ধরুন আমার এটা একটা শেপ, এটাকে আমি পাতে এডিট করতে গেলে কি দিয়ে জানি এডিট করতাম? পাত অল্টার ক্লিক করে ডিরেক্ট এডিট সিলেকশন করতাম, বলেন। ডিরেক্ট সিলেকশন দিয়ে করতাম। সো এখানে আমাদের কাছে একটা সিলেকশন টুল আছে, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। অর্থাৎ ডিরেক্ট সিলেকশন টুল, এই যে দেখেন যে কোনো পয়েন্ট ধরেন, এই যে দেখছেন পাত এডিট করতে ডিরেক্ট সিলেকশন টুল, দেখছেন? তার মানে আমি যে কোনো জিনিস এটাকে করতে পারি, সিলেকশন করতে পারি, এডিট করতে পারি। কথা কি বুঝছেন? যে কোনো জিনিস এখানে এডিট করে নিতে পারি পাত ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আবার পুরো জিনিসটাকে ধরার জন্য আমরা জানি হচ্ছে এখানে একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল, অর্থাৎ এটাকে জাস্ট ধরে গ্রুপ করা, ওই যে আমরা যেটা জানি। সো পাত সিলেকশন টুল, অর্থাৎ কোনো সিলেকশন মানে ইলাস্ট্রেটরে যে কোনো কাজ করার জন্য আমরা কি কি দিয়ে মানে এটাকে পরবর্তী এডিট করতে পারি বলেন তো? আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, তাই না? পারবেন না? কথা কি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ পারবো। এটাকে সার্কেলটাকে আমি জাস্ট হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কি করব, বাড়াবো। তাহলে আমি এই ধরনের হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যে কোনো ইচ্ছা করতে করতেছি। এই যে এই আমি সেম জিনিস, এই যে অল্টার ধরে কন্ট্রোল ধরে যে বাঁকা বাঁকা করা যেত, সেম জিনিস, সেম ওইখানে যা করতাম সেম জিনিস। আচ্ছা ভাইয়া, এখানে আমি যদি কোনো লেটার লিখতে চাই ওইটাও কি পাত আকারে আসবে? সব পাতা করে আসবে। তো আমি কি লেটারকেও শেপ করতে পারবো যে কোনো? লেটারকে শেপ বানাইতে পারবো, লেটারকে যে কোনো জিনিস বানাইতে পারবো, এগুলো আমরা শিখবো। তো লেটারটা আসবে লেটার আকারে, দেন হচ্ছে লেটার যখন লেটার নিয়ে যখন আমরা কাজ করবো তখন আমরা শিখবো, ঠিক আছে? আর যেগুলো ধাপে ধাপে যান, যখন যেটা আসবে শিখবেন, হ্যাঁ? আচ্ছা, তো দেখেন আমরা যে কোনো জিনিস করতে পারবো। লেটারকে আমরা কাটতে পারবো, অনেক সময় দেখি না লেটারের অর্ধেক মাঝামাঝি কেটে গেছে, ফাঁক ফাঁক আছে ডিজাইনে, দেখেন না? ওই সবই করতে পারবেন, সবই শিখবেন। আবার আগে যেটা শিখতেছেন এটা শিখে পারেন, হ্যাঁ? আচ্ছা, তো এইটাই গেল, এইখানে ডাইরেক্ট সিলেকশন টুল গুলো, এখানে শেপ টুল গুলো। এইগুলো নিয়ে কোনো সমস্যা আছে কারো? কালার নেওয়া এবং শেপ টুল নেওয়া? না, এগুলো পারবো। কালার কি হচ্ছে ফটোশপের মতো অল্টার ব্যাক স্পেস আর না কন্ট্রোল না না, ব্যাক এখানে স্পেস? জাস্ট অল্টার মল্টার নাই, এখানে জাস্ট দিবেন অটো কালার পড়ে যাবে, যে উপরে যে কালারটা আছে এটা দেন, এটাতে ডাবল ক্লিক করলে এখান থেকে কালার পড়ে যাবে, অথবা এইখান থেকে নিতে পারবেন। এই যে উইন্ডো থেকে কালার সিলেক্ট আছে অথবা সোয়াচ আছে, যে এই পাশে আছে
যে কোনো কালার নিতে পারেন, এটা সিলেক্ট করে কালার দিলে হবে, এখানে কন্ট্রোল অল্টারের কিছু নাই, ব্যাপার কিছু নাই, বুঝছেন? হ্যাঁ এটা সোজা না আগুটা থেকে, এটার অনেক হ্যাঁ হ্যাঁ স্পেস দিচ্ছে, ঝামেলা অনেক কম। স্পেস দিচ্ছে, অনেক সুযোগ দিচ্ছে, অনেক কিছু করতে দিচ্ছে। So, যারা ফটোশপ পারবে তারাই কিন্তু ইলাস্ট্রেটর ভালো পারবে। আইসা কিন্তু হুট করে এখানে বুঝবেন না কিছু। এখন ঝামেলা কম, এখন সোজা লাগতেছে, কারণ হচ্ছে ফটোশপ পরে আসছেন। ঠিক আছে, টুলস গুলো ভালো করে শিখে আসেন। এখানে টুলস গুলো এই জন্য চিনা চিনা লাগতেছে, পারতেছেন, নাই তো আপনি পারতেন না। আচ্ছা, এটার ফাইনাল শেপটা কি হবে, মানে সবগুলো এরকম এলোমেলো? তো আমি জাস্ট সাইডে রাইখা দিছি, আপনি তো আর এটা করবেন না, আপনি আমার কথা বুঝেন নাই। আমি জাস্ট হচ্ছে রাফ আকারে এখানে রাইখা দিছি, ধরেন আমি এটাকে ডিলিট করে দিই। ধরেন আপনি একটা বাংলাদেশের পতাকা আঁকবেন, তো অবশ্যই আপনি ওইটা করবেন না, আপনি এটা করবেন, তাই না? তাই তো, আপনার ফাইনাল শেপ হচ্ছে এটা, বাংলাদেশ পতাকা মানে আপনার ফাইনাল শেপ এটা। তো আপনি এটাকে সেভ করবেন কিভাবে? সেটা হচ্ছে ফাইলে যাবেন, ফাইল থেকে আপনার যখন আপনি সেভ এসে দিবেন, তখন আপনার এখানে এআই ফাইলটা সেভ করলে আপনার হচ্ছে এই ইলাস্ট্রেটর ফাইলটা থেকে যাবে। অর্থাৎ ক্লায়েন্টকে দেওয়ার জন্য আমরা যেমন ফটোশপ দিতাম, এখানে ইলাস্ট্রেটর ফাইলটা দিব। তো ধরুন আমি আপনার নাম কোনো একটা নাম দিয়ে দিতে পারি, অথবা আপনার এই যে এআই ফাইলটা ধরুন আছে, এটা তো দিলাম, ধরুন আমি ইলাস্ট্রেটর ফাইলটা দিলাম, এই যে এআই ফাইল হিসাবে যদি সেভ করে এআই তে থাকলো। তাছাড়া এটাতে কিন্তু আমি আর এরপরে আবার দিতে পারি, ধরুন হচ্ছে এআই ফাইল বাদে এখানে দেখেন আমার কাছে কিছু আছে, ইপিএস ফাইল দেখছেন, ইলাস্ট্রেটর ইপিএস ফাইল দিতে পারি, পিডিএফ আকারে সেভ করতে পারি, এসবিজি, সবগুলাই হচ্ছে কি বিভিন্ন ফরম্যাটে ওপেন হবে। তো আমরা এআই এটা ফাইলটা জেপিজি ফরম্যাটে হবে না? আমি বলতেছি এআই ফাইলটা দেন, এটাকে, এটা তো এআই ফাইল হলো, এটা যেহেতু ডিজাইনিং পার্ট, তো এটাকে করতে হবে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ, ফাইল এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজে যখন ক্লিক করব তখন এখানে আমাদের কিছু অপশন দিবে, এটাকে জেপিজি নাকি পিএনজিতে আমরা কনভার্ট করব। তো পিএনজি হলে আমাদের হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, আর জেপিজি হলে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, সাদা ব্যাকগ্রাউন্ডটা। আবার ধরেন হচ্ছে আপনি বাইরে অনেকগুলো কাজ করছেন, ধরেন এই পাশে অনেকগুলো কাজ করে রাখছেন যেগুলো রাফ আকারে, বাট আপনি চাচ্ছেন শুধু ভিতরেরটাই প্রিন্ট হোক। ঠিক আছে, তাহলে কি করবেন? আপনি চাচ্ছেন শুধু ভিতরেরটাই, ধরেন হচ্ছে ভিতরের ফুলটাই আপনি প্রিন্ট করতে যাচ্ছেন। আমি ধরেন হচ্ছে, ধরেন শুধু সাদা অংশের মধ্যে যা আছে, ধরেন সাদা অংশের মধ্যে এটা আছে, ধরেন এইভাবে আছে সাদা অংশের মধ্যে, যদি এটাই প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে এখানে আমি জাস্ট হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট এস, আমি জেপিজি দেই, বাট আমার এখানে দেখেন নিচে একটা অপশন আছে ইউজ আর্টবোর্ড। এখানে আর্টবোর্ডে ক্লিক করব, তাহলে রেঞ্জ মানে এই আর্টবোর্ডটারই যা যা আছে, এই যে আমি যে রেঞ্জে দেই ও 1 নম্বর রেঞ্জ, অর্থাৎ এই আর্টবোর্ডে যা আছে তাই হচ্ছে এক্সপোর্ট হবে, আশেপাশেগুলো ছবি আকারে আসবে না। তাহলে দেখেন আমি যদি এটাকে এক্সপোর্ট দেই, আমি যদি এটাকে 8 জিবিতে সেভ করে নিই, আর আমি যদি ওকে দেই, তাহলে এবার যদি ওপেন করি, ওপেন করি, তাহলে দেখেন পতাকা কই গেল, এই যে দেখেন আশেপাশে জিনিসটা কি আসছে? হ্যালো, আশেপাশের গুলা ডিলিট করে দেওয়া যাবে না? আরে বাবা, ডিলিট তো করতেই পারবেন না, আমি জাস্ট হচ্ছে বুঝাইলাম যে আশেপাশে থাকলেও কি আপনি জেপিএ সেভ করতে পারবেন না। ধরেন আপনি অনেকগুলো কাজ করছেন যেগুলো হচ্ছে পরবর্তীতে এডিট করতে পারবেন, সো এই হিসাবে আপনি জাস্ট রাইখা এগুলো রাইখা আপনি এআই ফাইলটা সেভ রাখলেন, আর ক্লায়েন্টকে দেখানোর জন্য জাস্ট এখানে জেপিজি ফাইলটা সেভ করলেন, আর বাকিটা তো আপনি আপনার সেভের জন্য আপনার রাইখা দিলেন, পরবর্তীতে কাজ হলো। বুঝছেন না? সবই রাখা যায়, আপনি আশেপাশে ডিলিট করলে তো কেউ বাধা দিবে না, মারবে কেউ। বুঝছেন কি এবার? হ্যাঁ কি বুঝলেন? হ্যালো, সেগুলা কি লেয়ারে যুক্ত হবে? কোনগুলা? প্রত্যেকটা ওই লেয়ারে যুক্ত আশেপাশে? হবে, লেয়ারে যুক্ত হবে, জাস্ট আমি শুধু প্রিন্ট করাই নাই, মানে ধরেন আমি শুধু দেখাই নাই, জেপিজি আকারে প্রিন্ট করার সময় দেখাই না, বাট এআই ফাইল সেভ করার সময় তো এটা থেকে যাবে, কারণ এআই ফাইলে রাখছি কেন, আমার সুবিধার্থে, যাতে পরবর্তীতে আমি কি কি রাফ করছি এগুলো দিয়ে কাজ করতে পারি, এই তো। বুঝছেন এবার? বুঝছি। বাইরে যে রাখতে হবে এটা কি বাধ্যতামূলক? এটা প্রশ্ন উত্তর দেন, রাখা কি বাধ্যতামূলক? না। রাখাটা আপনার স্পেস বাড়াই দিয়েছে, আপনি ইচ্ছা মতো এখানে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, দেন ওইটা নিয়ে টানা হেঁচড়া করে কাজ করতে পারবেন, এই জন্যই তো রাখছেন, আপনার তো বলে নাই রাখতে।
বাট ইলাস্ট্রেটরে একটু এক্সপার্ট ভাবে তারা আমাকে বলছে যে আপনি এখান থেকে করতে পারেন। বাট ধরুন আপনি এটা করলেন, করার পরে আপনি মানে এইভাবে সেভ রেখে দিলেন এআই ফাইল, অর্থাৎ পরবর্তীতে সেইটা কাজ করবেন। আর ক্লায়েন্টকে দেখানোর জন্য জাস্ট হচ্ছে এই মাঝখানেটা দেখাতে যাচ্ছেন, তখন বলছি যে করতে পারেন, অথবা চাইলে পুরোটাই দেখাতে পারেন ছবি আকারে। আমি যদি পুরোটা দেখেন, ফাইল থেকে যদি এক্সপোর্ট থেকে এক্সপোর্টেজ দিই, জেপিজি দিই, তাহলে অল দিই, দেখেন আমি যদি এটাকে সেভ করি তাহলে কি আসার কথা দেখি। কারণ আমি সেভ করলাম, তাহলে ধরেন হচ্ছে এই যে দেখেন কি আসছে, সবটা আসছে না, ভিতরে কি কি ছিল সব আসছে না, আসছে। হ্যালো, না, আসছে নাই। আসে নাই? এই যে একটা লাল এখানে একটা নীল, দুইটা আসে নাই, এই যে দুইটাই হ্যাঁ, তো আসছে আসছে। তাহলে কি বলেন, মানে মিথ্যাবাদী প্রমাণ করে দিলেন যে আমাকে। আচ্ছা, তো এইটুকু নিয়ে কোনো প্রবলেম আছে কারো? শেপ টেপ বা হচ্ছে এই যে শেপ নিয়ে কাজ করা? জি হ্যালো, না স্যার, আসলে একটা কোশ্চেন করতাম স্যার। বলেন। হ্যালো হ্যাঁ, বলেন 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 ভাই, হ্যালো বলেন বলেন। স্যার, আসলে একবারে প্রথম দিকের প্রশ্ন আর কি, একদম ইজি কোশ্চেন, তারপর আসলে ভয় লাগে করতে। সেটা হলো স্যার, আমি যে ফটোশপ 7-এ যে আমার কাস্টমারের ছবি যে প্রিন্ট করি, কন্টিনিউ তো আলহামদুলিল্লাহ 20-30 কপি ছবি প্রিন্ট করি আমি এই কন্টিনিউ আমার ওই দোকানে। তো সেই ক্ষেত্রে আমি ওখানে যেরকম ইজিলি ছবি টান দিয়ে নিয়ে আসি, আনার পরে দেখা গেছে আমি সাইজ দেওয়া থাকে এত পয়েন্টে এত পয়েন্টে, তো আমি দ্রুত কাজ করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে জাস্ট প্রিন্ট করে দিয়ে দিই, শেষ। আমি আজকে স্যার পরে ফটোশপ 2020 অনেক কষ্ট হয়েছে, আমি সবকিছু ঠিকঠাক করে আমি ইনস্টল করছি আজকে। ফাইনালি আমি সাকসেস হয়েছি ইলাস্ট্রেটর এবং ফটোশপ। তো সেই ক্ষেত্রে আইসা এখানে আমি খুব ইজিলি কাজটা করতে পারি না স্যার, দ্রুত কাজটা করতে পারি না, মানে সাইজটা আমি বুঝি না অ্যাকুরেট। কোনটা বুঝেন? আর এই জন্যই আসলে ওই যে বিভিন্ন ওই ক্যামেরার দোকানে বা ফটো প্রিন্টের দোকানে, ওই ফটোগ্রাফির দোকানে দেখলাম আছে তারা ফটোশপ একদম সর্বনিম্ন ভার্সনটা ইউজ করে। তখন অথবা এই ফটো প্রিন্টের কাজগুলো খুব ইজিলি করা যেত এই জন্য। বাট এখানে আসলে আমি আজকে আশ্চর্য হয়ে গেছি স্যার, আমি আজকে আশ্চর্য হয়ে গেছি। ফটোশপ 2020টা প্রায় 2.5 GB, আর আমরা যেটা ইউজ করি এটা মাত্র 90 MB। সেটাই তো এক্সটেন্ডেড ইউজ করেন। আমি আপনাকে বলি, এই যে এটার মধ্যে এত অপশন, এত কিছু সুন্দর, ওটার মধ্যে জাস্ট আপনি কি করতেন, আমি আপনার কথা বুঝছি, আপনি এখানে কি করতেন, আপনি ওই যে সব ফটোকপির দোকানে তারা কি করে, এখান থেকে ইমেজটা এনে এখানে ছাড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে স্যার। ছাড়ার পরে জাস্ট হচ্ছে টুং টাং জুম টুম কইরা এখান থেকে টুস্টার ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিয়া এখানে হচ্ছে এই যে ঠাস ঠাস একটা ক্রুপ মারে, শেষ কাহিনী, তাই না? এইটা বুঝাচ্ছে। এইভাবেই স্যার, হ্যাঁ হ্যাঁ, এইভাবে এটা এইভাবে গ্রুপ মারে এই জায়গাটা দ্রুত, মানে কন্ট্রোল 2-3 মিনিটে কাজ কমপ্লিট হ্যাঁ স্যার। কন্ট্রোল সি দিল দিয়ে ঠাস টুস করে একটা কাজ করে শেষ। এখন কথা হচ্ছে ওইটার মধ্যে ওই ফাংশনালিটি তারা ছিল প্রথম দিকে, ফটোশপের কাজ শুধু ওইটাই ছিল, বুঝছেন? এই যে এটা করা, জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড করা, এটাই ছিল প্রথম দিকের কাজ 2005 সাল পর্যন্ত। এই জন্য আসলে ওইটা হচ্ছে, এই জন্য মানুষ ওই সময়ের অপশন গুলো মানুষ বেশি চয়েস করে এবং চলে। বাট এরপরে তো এগুলোর মধ্যে অনেক কিছু অপশন জোগাড় করছে বা অনেক কিছু দিছে, এই জন্য আপনাকে কাজ করতে একটু সমস্যা হয় বা ইয়ে করতে হয়। সো এটাকে জানার জন্য আমি আপনাকে দেখাই, আমি আপনাকে বুঝাই। এই যে যখন আপনি ইয়ে করবেন, এই যে ধরেন আপনি একটা সেট করে রাখলেন, গ্রুপ সেট, ধরেন আপনার এ ইয়োর কি বলে পাসপোর্ট সাইজের একটা ছবি পাসপোর্ট সাইজ, রাখলেন, পাসপোর্ট সাইজ। হ্যাঁ। এই যে ক্রপে ক্লিক করবেন, ক্রপে যাওয়ার পরে উপরে দেখেন একটা লেখা আছে এই যে নিউ ক্রপ প্রিসেট, দেখছেন? জি 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 এটাতে জি স্যার। যাবেন, যাওয়ার পরে আপনি এখানে ধরেন একটা নাম দিয়ে দিবেন, ধরেন পাসপোর্ট সাইজ দিলেন। দেখেন এই যে এই পাসপোর্টের আপনি এখানে রেশিওটা সেট করে দিতে পারেন। ধরেন আপনি একটা রেশিও সেট করলেন, যতই পাসপোর্ট সাইজ কত বলেন তো, কত রেজলিউশন কত 300, কত বাই কত? 1.5, 1.6, 1.9। ইয়েটা কত, এই যে 1. ইয়েটা বলেন, পিক্সেলে বলেন কত রে পাসপোর্ট সাইজে, দাঁড়ান সাইজটা
আমরা তো ইঞ্চিতে নি স্যার, 1.5 ঠিক আছে, ইঞ্চি বাট আর এখানে 1.9 ইঞ্চি। এখানে আছে তো, এখানে ফটোশপ পিক্সেল আছে তো এই জন্য বলতেছি আর কি। তো আপনি পিক্সেলে সেট করে নেবেন আর কি, একবার সেট করবেন সবসময় চালাবেন। কিভাবে দেখাচ্ছি, পাসপোর্ট সাইজ, ও আচ্ছা, জি স্যার, জি। ফটো সাইজ, পাসপোর্টের ফটো সাইজে দেখেন কত, মিলিমিটার নিলে এত, 2.5 সেন্টিমিটার নিলে এত, ধরুন আমি ইয়েতে যদি নেই পাসপোর্ট সাইজ ফটো সাইজ যদি নেই আমরা হচ্ছে পিক্সেলে, তাহলে কি আসে দেখেন, ইঞ্চিতে বা পিক্সেলে, পিক্সেল কই, এই যে দেখেন কত আসে। কত আমি ক্লিয়ার দেখি না, 400 নাকি 500 কত যেন দেখাইতেছে। আচ্ছা ধরেন আমরা 600/600 একটা মিনিমাম দিয়ে নিয়ে নিই আপাতত। তো আমরা দেখেন উপরে জি লিখে ফেলি, ধরুন 600/600, জাস্ট আপনার যে সাইজটা লিখে ফেলবেন, ঠিক আছে? জি জি। লিখে ফেলার পরে আপনি জাস্ট ওকে দিবেন, তারপর আপনার এটা সাইজ আসবে। দেখেন এটা সেভ হয়ে গেছে একটা, আপনার এটা যদি আপনি এই যে পাসপোর্ট নামে একটা সেভ হয়ে গেছে, এই যে দেখছেন, জি। হ্যাঁ 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 হ্যাঁ। এটা যদি 600/600 সেভ থাকলো, ধরেন 500, রেজুলেশনটা এখানে কোথায় থাকে এটা তো দেখি না স্যার। কোনটা এটা রেজলিউশন, যখন আপনি যখন যে পিকচারটা এটা বানানোর সময় যখন যে রেজলিউশনটা নিয়ে নেবেন, ধরুন আপনি নিউ থেকে এসে রেজলিউশনটা নিয়ে নিলেন 300, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি স্যার, এখান থেকে নিয়ে নেবো, অসুবিধা নেই। হ্যাঁ। নেওয়ার পরে এখানে জাস্ট ক্রপটাতে সেভ করে রাখলেন পাসপোর্ট, দেন হচ্ছে দেখেন আমি যে কোনো ছবি আনি, ধরুন এখন যে কোনো একটা ছবি আনি, টান দিই এখান থেকে, এটা আনতেছি দেখেন, এটাই না এখানে রেখে দিই, ধরেন এটা ক্লিক করে আনলাম, দেখেন এটাকে ক্রপে ক্লিক করলে দেখেন এটা অটোমেটিক এই পাসপোর্টের সাইজটা নিয়ে নিয়েছে, দেখছেন? জাস্ট হ্যাঁ হ্যাঁ, অটো পরবর্তীতে নিয়ে এই যে নিতেছি। ধরেন এটা নিলাম, এটাকে টান দিলাম, ধরেন এই যে sorry, এটাকে নিলাম, তারপরে দেখেন এটাকে যদি আমি ওকে দিই, আমি জাস্ট এমনিতে দেখাচ্ছি যদি এখানে কেটে দিই, ধরেন আমি ওকে দিই, দেখেন এটার পরিমাণ কেটে নিয়েছে, দেখছেন? হুম হুম। এটা ওকে হিসেবে ডাইরেক্ট কাজ করবে। তো এখানে আপনি চাইলে আপনার কি করতে পারবেন, প্রিসেটটা সেট করতে পারেন, আবার চাইলে ডিলিটও করতে পারেন অটোটা। আমি যদি অটো ডিলিট করি করে দিই, এই যে বুঝছেন? ও আচ্ছা 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 স্যার, আমি আজকে পরে ওই পরে আবার ওই ফটোশপ 7টা দিয়া তো কাস্টমার বিদায় দিছি স্যার। এখান থেকে দিতে পারবেন, অটো করে দেন হচ্ছে আপনি কাজ করবেন। আর যদি আমি বলি এটাই মজা পেয়ে গেলে ওইটা আর ভালো লাগবে না, ঠিক আছে? তখন আপনি এই যে প্রিসেট দিয়ে করে নিলেন, এবং হচ্ছে সেভের একটা অপশন আছে, অটো প্রিসেট, আমি দেখাই কোথায় যেন ছিল। এত অপশন এটার ভিতরে স্যার, আজকে আমি এটা ওপেন করে পুরা মানে মাথায় আউলে গেছে যে এত অপশন। আর ওখানে তো শুধু জাস্ট কয়েকটা আমরা এমনি কাজ করতাম। এই দেখেন আমি একটা ব্যাপার দেখাই আপনাদের, ধরেন আমি একটা সাপোজ আমার কাছে ধরেন এই একটা ফোল্ডার আছে, ধরেন আপনার কাছে একটা ফোল্ডার আছে, একটা ক্লায়েন্ট বললো যে সবগুলা ছবি সাইজ এক করে দেন, এটা হুম ব্যাপার না? তাহলে কি প্রত্যেকটা ধরে ধরে কি এক করবেন? কি করবেন, এই যে দেখেন আপনি ফাইল থেকে, এই যে ফাইল থেকে এখানে স্ক্রিপ্ট, না স্ক্রিপ্ট তো নাকি, হ্যাঁ স্ক্রিপ্ট থেকে ইমেজ প্রসেসর, ঠিক আছে? ইমেজ প্রসেসর হুম ক্লিক করার হুম। পরে দেখেন এখানে জাস্ট হচ্ছে একটা অপশন দিয়েছে ফোল্ডারটাকে সিলেক্ট করতে, কোন ফোল্ডার। ধরেন আপনি একটা এই যে যে কোনো একটা ফোল্ডার নিলেন, আমি জাস্ট একটা ফোল্ডার নিই, ধরেন এই যে ধরেন এই ফোল্ডারটা নিয়ে জাস্ট ওকে করলাম, করার পরে এই যে ফোল্ডারটা সিলেক্ট হইলো, এই যে এই ডিলেটের এই অপশনটা হলো, দেন হচ্ছে দেখেন কি কি করতে যাচ্ছেন আপনি, চাইলে এই যে সেম লোকেশনে সেভ করবেন, নাকি চাইলে আপনি অন্য কোনো লোকেশন সিলেক্ট করতে পারছি, যে এখানে কোন লোকেশনে আমি এইটা আনার পর আমি কোন লোকেশনে সেভ করব। তো আমি ধরেন হচ্ছে এই নতুন একটা লোকেশন দিলাম, তারপর দেখা যাচ্ছে দেখেন ক্রপ টু রিসাইজ টু ফিট, অর্থাৎ কত কত বাই কততে আমি করতে চাচ্ছি সবগুলো ছবিকে, দেখছেন? মানে আমি এখানে মানে কমেন্ট দিয়ে দেবো, দিয়া আমি ওকে হ্যাঁ দিলে এখানে সব কমান্ড দিয়ে অটো দিব, হয়ে যাবে। সবগুলো ছবি একই কমান্ড পাওয়া যাবে। তো দেখেন আমি কি শুধুমাত্র জেপিজি তে সেভ করব, নাকি হচ্ছে পিএইচডি তেও সেভ করে নিব? এখানে ক্লিক করলে ওটো পিএইচডিও সেভ হবে, আমি এটা তুললাম। হ্যাঁ। তারপর দেখেন আমি কোয়ালিটি চাইলে আমি 10 দিয়ে, মানে একদম হাই 10টা দিয়ে দিতে পারি। একেবারে। তারপর কনভার্ট টু, আমার যদি এটা যদি মানে সিএমওয়াই থাকে, আমি চাইলে এটাকে আরজিবি তে দিতে পারি, দেখছেন? তারপরে এখানে চাইলে হ্যাঁ অন্য কোনো ফরম্যাটে দিতে পারি, দেন
রান অ্যাকশন, আমি চাইলে রানগুলো ডিফল্টে রাখে এভাবে কত পিক্সেল দেখেন, কত পিক্সেলে রাখতে চাচ্ছে। আমি এগুলো বাদ দিয়ে আমি যদি ডাইরেক্ট এখানে রান করি, তাহলে দেখবেন ও টু সবগুলো ইমেজ 300x300 চলে যাবে, বুঝছেন? জি জি তাহলে জি। ইজিলি ও টু এখানে কাজ করতে পারতেছেন। তার মানে আপনি ক্রপ মানে গুলো 3-4টা ছবি অনেক সময় আমরা তো 3-4টা 4-5টা ছবি একসাথে সবগুলোই কি করব পাসপোর্ট সাইজ করব, সেক্ষেত্রে এইভাবে একসাথে নিয়ে এভাবে নিতে পারি। এভাবে আর একসাথে ওইভাবে তো সবগুলো আলাদা সাইজ আলাদা কমান্ড কাটতে দিয়ে দিলেন, হচ্ছে। শেষ কাটা গেল ও টু, বুঝছেন? হুম, তারপরে হচ্ছে জি। এইভাবে হচ্ছে আপনারা কাজ করতে পারেন। সো তারপরে এই যে এগুলা তো আপনার বুঝলেনই। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে তো আপনারা গেল, তারপরে আমরা যদি আরো দেখি আরো কি আছে। আচ্ছা, এখানে আপাতত যখন আপনার আবার কোনো প্রবলেম আসবে তখন বললে হয়তো বা বের হবে টুকটাক, হ্যাঁ? আচ্ছা জি ঠিক স্যার। আছে, এগুলা ক্রপ টপ এগুলা কইরা ক্লায়েন্টকে দেখাইতে পারবেন। আর যখন এটা মজা পাবেন, এই যে আমরা যখন ক্রপ করবেন, এই যে ক্রপ যখন সেট করে নেবেন, তখন অটো হচ্ছে ক্রপ যোগিত হয়ে যাবে, তখন তখন তার সমস্যা নেই, তাই না? যদি আপনার জি অটো জি। ক্রপ গুলা পেয়ে যান তখন তো আপনার সমস্যা নেই। তো ক্রপ পেয়ে যাবেন, তারপর হচ্ছে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা, এটা তারও খুব ইজি, তাই না? সো হ্যাঁ, এখান থেকে অনেক ইজি, ওখানে তো কঠিন, আস্তে আস্তে বাট কাটতে ওইটা হয় ওইটা আসলে এক্ষেত্রে। সব দোকানদাররা ইউজ করে, কারণ তারা তো শুধুমাত্র ধরেন ফটোর কাজই করে, আর তারা হচ্ছে কম্পিউটার গুলো হচ্ছে লো কোয়ালিটির থাকে, তারা তাড়াতাড়ি 90 MB 95 MB তো তাড়াতাড়ি কাজ করতে পারে, স্লো করে না, এই জন্য তারা ওটি করে, বুঝছেন? এটা তো প্রফেশনালদের জন্য, এই ফটো 20 ভার্সন তো প্রফেশনালদের জন্য। তারা তো ইউজ করে মাত্র ধরেন হচ্ছে প্রিন্ট করাবে 2 টাকা পাবেই, বুঝছেন? জি আচ্ছা, স্যার। আচ্ছা, তো এইটুকু গেল আমাদের, যে এটা গেল এটা তো বুঝলাম। সো এইটুকু যতটুকু দেখাইলাম, এটা নিয়ে কোনো সমস্যা আছে ইলাস্ট্রেটরে? জি না স্যার, ইলাস্ট্রেটর ইয়েটা স্যার লেয়ারটা অটো হয়ে যায় কেমন, এই জিনিসটার এখানে একটা জিনিস কি স্যার, লেয়ারটা যে অটো হয়ে যায় সেই ক্ষেত্রে যদি এই ওখানে ফটোশপে যেরকম ওই যে ভিজিটিং কার্ডের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট গ্রুপ করে সুন্দরভাবে রাখা যায়, এখানে দেখেন, দেখা এখানে গেছে গ্রুপের কিছু নাই। এখানে আমি আগেই বলছি আপনাদের, যদি নতুন একটা লেয়ার নেন, নতুন নিউতে যায়, এই যে আপনার ভিজিটিং কার্ডের জন্য আমরা জানি কত, 2.5, 2 বাই কত, 3.5 না কত বলছিলাম বলেন তো? থ্রি 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 পয়েন্ট থ্রি ফাইভ আর বাই হলো টু টু পয়েন্ট ফাইভ টু ঠিক আছে, 2 বলছিলাম, যে ওই স্ট্যান্ডার্ডটা বাংলাদেশে যেটা 3.5/2, এটাকে দেখেন আমি জাস্ট এখানে আর্টবোর্ডের জায়গায় 2টা আর্টবোর্ড দিয়ে দিলাম, দেখেন 2টা 2 লিখে দুইটা দিলাম। আউটপুট হয়ে যাবে, হ্যাঁ। দেন আমি যদি ক্লিক করি, দেখেন এই যে দেখছেন, ফটো দুইটা কি আউটপুট হয়ে একটা গেছে, জি। ফন্ট, এটা ব্যাক করে সেভ করে দিবেন একটা ফাইলের মধ্যে 2টা। ধরেন আবার এটাকে 2টা জেপি জায়গায় কেমন সেভ করবেন, ধরেন আমি দেখানোর জন্য আমি জাস্ট দেখাচ্ছি। এগুলো আমরা ভিজিটিং এ করবো, আমরা অবশ্যই করবো, আমরা কি এমনিতে ছাড়িয়ে দিব নাকি আপনাদের? So, সবগুলোই করবো। সো দেখেন, আমি যদি 2টা কালার নিয়ে দেখাই যে আমি একসাথে 2টাকে সেভ করবো কিভাবে, ধরেন আমি 2টা সেভ করতে যাচ্ছি, তাহলে দেখেন প্রথমে তো আমরা জানি ইলাস্ট্রেটর এআই ফাইল কেন সেভ করবো বলেন তো? বুঝি নাই স্যার। মানে এআই ফাইলটা কেন সেভ করে রাখবো, এটা কাজ কি? ডট এআই ফাইল, যেমন ডট পিএইচডি ফাইল সেভ করতেন, ডট এআই ফাইলের কাজ কি সামিউল ভাই বলেন তো? না ভাই, পরবর্তীতে আমি আবার এটাকে এডিট করতে পারবো এটাই নিজের মেন ইচ্ছে। ফাইল, এটা দিয়েই তো সেভ টেব। ইমেজ কি আর প্রিন্ট করাবেন নাকি মেন এটাকে প্রিন্ট করাবেন? আমরা তো এটাকে প্রিন্ট করাবে তারা, তাই না? আর এটা হচ্ছে মেইন ফাইল। আপনি জি যদি জি। ক্লায়েন্টে কাজ করে এটা যদি দিয়ে দেন, তারা প্রয়োজনে যে কোনো সময় নিজে এডিট করতে পারবে, অথবা কারোর দিয়ে এডিট করে নিতে পারবে। বাট আপনি যদি ইমেজ দেন তাহলে তো সমস্যা। সো এটা হচ্ছে আপনার ইমেজ দেওয়ার জন্য, বা আপনি নিজে সেভ রাখবেন, এটা হচ্ছে এআই ফাইল, অর্থাৎ মেইন ফাইলটা। অর্থাৎ আপনি যখন এটাকে সেভ করবেন, ডট এআই দেখেন, ডট এআই থাকবে, এই যে এআই দেখেন, এই যে আমি যদি এটাকে ওপেন করি, দেখেন আমার কাছে যদি একটা ইয়ে আছে, ব্যানার আছে, আমি যদি এটাকে ওপেন করতে চাই, এআই ফাইলের কোনো ব্যানার আছে একটু আগে দেখলাম। সো আমরা যদি এটাকে ওপেন করতে চাই, দেখি, এই দেখেন আমি যদি এটাকে ওপেন করতে চাই তাহলে কি হলো দেখেন, এই যে এটা অটো ওপেন হলো, দেখছেন? এটা মানে কি, আবার চাইলে আমি এটাকে যে কোনো সময় এডিট করতে পারতেছি না? জি জি, পারতেছি। খুব সহজে এডিট করা যাচ্ছে, জি। অর্থাৎ এটা আমার এআই ফাইল রাখার জন্য, বাট আমি কি ক্লায়েন্টকে এটা আমি কি ক্লায়েন্টকে দেখার জন্য কি এটা দিব? এটা একটা ফেসবুক পোস্ট, এটা দেখার জন্য। দেখেন আমি এটাকে, এটা দেখি তো আমার 2টা ব্যানার আছে, আমি এটাকে সেভ করার জন্য
এআই তে সেভ করবেনই, সাথে এই যে ফাইল থেকে এক্সপোর্ট এস, যাওয়ার পরে দেখেন এখানে আমি জেপিজি অথবা পিএনজি ওই জেপিজি দিয়ে নেব স্যার। জেপিজি দেখেন আমি যদি এখানে ইউজ আউটপুট দিই, দেখেন অল দিলে দেখেন দুইটা আউটপুটেই প্রিন্ট হবে। অথবা আমি রেঞ্জ অল দিই, ধরুন হচ্ছে ইউজ আউটপুট দিই, দিয়ে দেখেন আমি যদি এক্সপোর্ট দিই তাহলে দেখেন 8 GB দেখেন এক্সপোর্ট হয়ে গেল, দুইটা একসাথে প্রিন্ট হয়েছে। বাট আমি চাচ্ছি কি দুইটা আলাদা আলাদা প্রিন্ট হতে, তাই না? তাহলে দেখেন কি হলো, এখানে রেঞ্জ বলতে কি বোঝাচ্ছে? কয়টা পেজ? রেঞ্জ বলতে দেখেন আপনার ইউজ দিয়ে অল না দিয়ে রেঞ্জ, এই যে রেঞ্জ বলতে এটা একটা 1 নাম্বার রেঞ্জ, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার আউটপুট, এটা 2 নাম্বার। আমি যদি শুধুমাত্র রেঞ্জ 1 দিয়ে প্রিন্ট করি তখন আমার প্রিন্ট হবে শুধু হলুদটা। দেখেন আমি যদি এক্সপোর্ট দেই শুধু এক পার্ট, এই হলুদটা, এই যে দিলে এটা এই যে এই পার্টটা শুধু হবে, ধরেন আমার হলুদটা শুধু হয়েছে। আমি যদি ওপেন করি এই যে দেখেন আমার হলুদটা হয়েছে না শুধু, আমার ওই পার্টটা ওই যে দেখেন হলুদ 2 1, আমি যখন অল দিয়েছিলাম তখন দুইটা একসাথে হয়েছিল। বাট আমি যেহেতু রেঞ্জ 1 দেওয়াতে পরবর্তী এটা রিপ্লেস করে এটা হয়েছে, বুঝছেন? হ্যালো, জি স্যার। রেঞ্জ দ্বারা হচ্ছে স্পেসিফিক যেটা চাই ওইটা। যেটা এই যে আমি যদি এই যে রেঞ্জ এই যে এখান থেকে এক্সপোর্ট থেকে স্পেসিফিক এই পার্টটা এখন প্রিন্ট করতে যাচ্ছি, তখন রেঞ্জ এই যে ইউজ আউটপুট দিয়ে রেঞ্জ 1, আমি যদি এখানে 2 দিই তাহলে এই পার্টটা হবে। কথা কি বুঝছেন? আমি যদি এখানে হ্যাঁ। অল দিয়ে দিই তাহলে দুইটাই হবে, দুইটাই একসাথে হবে। আবার যদি ইউজ আউটপুট ছাড়াও দিই তাহলে দুইটাই হবে। সেভ, বুঝছেন? সমস্যা আছে কারো? জি না স্যার। আচ্ছা, আমরা আসলে ইলাস্ট্রেটর বেসিকটা আমরা আসলে বুঝতেছি। তারপরে আমরা এখানে কিছু কাজ দিয়ে দিব। আপনারা তো এগুলো নিয়ে বিভিন্ন কার্টুন ড্রয়িং টয়িং করবেন, যেগুলো আমরা ফটোশপে যেগুলো করছিলেন তখন তো হয় নাই সুন্দরভাবে, আপনাদের যতটুকু হয়েছিল তাও মাশাআল্লাহ। এখন কি, এখন যেহেতু কাজ জানেন, এখন এখান থেকে এটা দিয়ে কার্টুন মার্টুন ড্রয়িং করবেন, ঠিক আছে? যেহেতু প্রথম ক্লাসে যে আমরা এটাই শেখাই, এটা দিয়ে কার্টুন ড্রয়িং করবেন, উপরে নিচে নিয়ে এটা কার্টুন ড্রয়িং করবেন, যা করার করবেন। তারপর আমরা এইখানে দুইটা টুল জানি, সিলেকশন টুলও বুঝছি। এখানে আমাদের একটা টুলস আজকে বলে দিব, সেটা হচ্ছে পেন টুল। সো পেন টুলের কাজ আমরা তখনও জানতাম, আজকে আবার বলে দিই পেন টুলের কাজ, সেগুলো প্র্যাকটিস করবেন। দুইটা প্র্যাকটিস করেই পরশুদিন আসবেন। সেটা হচ্ছে পেন টুল। দেখেন ওইখানে যে পেন টুলের কাজ, এখানে সেম পেন টুলের কাজ, বুঝছেন? ওইখানে যে পেন টুলের কাজ, এখানে কি সেম পেন টুলের কাজ। তার মানে কি, জাস্ট এখানে পেন টুলে নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। তো আমি যদি দেখি, আমরা যদি ওইখানে পেন টুলে জানতাম তাহলে কি আমরা জানতাম না পেন টুলে কিভাবে কাজ করে, জানতাম? হ্যালো, না না। পেন টুল নিয়ে জানেন না? হ্যাঁ হ্যাঁ বলবেন। আচ্ছা, দেখেন পেন টুলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে কি বলেন তো, সময় হবে বলেন। কোন একটা পয়েন্ট যুক্ত করা। কোনো একটা পয়েন্ট যুক্ত করে এটা কাজ করার জন্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আর যদি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট মানে ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে কেটে দেওয়া। তো আমি চাচ্ছি কোন একটা অ্যাঙ্কর পয়েন্টকে, ধরেন হচ্ছে আমি কোন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, করার পর আমি চাচ্ছি এই পয়েন্টটা যাতে এই ধরনের, এটাকে আমরা জানি কি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এডিট করতে পারি। তো আমরা জানি এই পয়েন্টটা যাতে একটা হয়, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট কি হয়, একটা কোনাকুনি হয়, তাই না? অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি এখানে ক্লিক করে দেখেন কোনাকুনি হয়েছে, দেখছেন কত ইজি না? আবার বাঁকা বোকা আছে, আমি চাইলে কি করতে পারি, দেখেন কোনাকুনি করে বলছে, খুব ইজি। আবার ধরেন হচ্ছে কোনাকুনি আছে, আমি চাচ্ছি এটাকে সার্কেল হোক, তাহলে দেখেন এই যে উপরে দেখেন কনভার্টটা আমি চাইলে কার্ভ, এই যে এভাবে হয়ে গেছে। আবার চাইলে এটাকে করতে পারি, খুব ইজি না? এবার বুঝছেন? জি। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট। আবার চাইলে আমরা, আমাদের কাছে একটা টুলস আছে, এই যে কার্ভেচার টুল। কার্ভেচার টুলের কাজ কি, আমরা তো আগে বলছিলাম, এই যে কোনো একটা কর্নারকে ধরা, তাই না? এই যে ধরনের কোনো একটা ধরে এই যে সার্কেল করা, কার্ভ করা, এটা তো আমরা ফটোশপে দেখছি, এখানে আছে। অর্থাৎ যেগুলো ফটোশপে আছে এগুলো নিয়ে কোনো সমস্যা আছে আর? এটা কাটাকাটি করলে সবাই জেনে যাবে স্যার, যেহেতু এটা প্রায় সেম। একদম সেম। এখন বুঝছেন কিনা এটা বুঝেন, বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি এগুলা। তারপরে এখানে একটা টুলস আছে, আমি এগুলোই দিয়ে দিব, এগুলো সবগুলো নিয়ে আপনার বাসায় কাজ করবেন না, ঘাটাঘাটি করবেন। তারপর লেসো টুল। লেসো টুল সেম, আপনার যে কোনো জিনিস ড্রয়িং করতে পারেন। বাট এখানে লেসো টুল মানে কি, এখানে লেসো টুল মানে কিন্তু আপনার না, এই যে
এই সিলেকশন, এখানে কিন্তু সিলেকশনের কিচ্ছু নাই, সবগুলো কি আপনার কি হবে, পাথ হবে, কি হবে, পাত। পাথ। সো আপনারা এই যে এই টুলস গুলো নিয়ে কাজ করবেন, কার্টুন ড্রয়িং করবেন এবং হচ্ছে পেন টুলের প্র্যাকটিস আপনারা জানেন সেগুলো করবেন। পেন টুলের প্র্যাকটিস কেমনে করবেন, এই ভেক্টর ট্রেসিং করবেন। কি করবেন আবার বলি, নামটা কি এটা, ভেক্টর ট্রেসিং। ভেক্টর ট্রেসিং মানে আপনাকে কোনো একটা লো রেজলিউশনের পিকচার দিল, আপনি এটাকে কি করবেন, হাই রেজলিউশন বানাবেন। কথাটা সুন্দর না, যে একটা রো রেজলিউশনের পিকচার দিল, আপনি এটাকে হাই রেজলিউশন করবেন। এটার নাম কি বলা হয়, ভেক্টর ট্রেসিং। কি বলা হয়, ভেক্টর ট্রেসিং। তাহলে এটাকে ব্যাপারটা দেখেন, এটার কাজগুলো দেখেন। আপনি যদি, আমি যদি ফাইবারে দেখি এটার কাজটা খুব বেশি। আমরা যদি এটাকে দেখি, ধরেন দেখেন ভেক্টর ট্রেসিং, দেখেন এই যে তারা কি লো রেজলিউশনের কোনো একটা ইমেজ আছে, সেটাকে ভেক্টরাইজ করে দিয়েছে। এটার জন্য দেখুন প্রচুর টাকা। এই যে দেখেন একটা মানে কার্টুন আছে, কার্টুনটাকে ড্রয়িং করে দিয়েছে, অথবা একটা লো রেজলিউশন কার্টুন মাটুন দরকার নাই, মানে যেটা হচ্ছে ধরেন একটা পিকচার, একটা বেসিক্যালি একটা পিকচারকে আপনি একটা ভেক্টর ফাইল অর্থাৎ এআই ফাইল বানাই দিবেন, এটাই কাজ। কথা কি বুঝছেন? এই যে দেখেন এটা পিকচার, সে হচ্ছে এই পিকচারটা তার কাছে আছে, সে চাচ্ছিল এটা হচ্ছে ভেক্টর ফাইল অর্থাৎ একদম এআই ফাইলটা দরকার, তখন আপনার কাছে আসছে। ধরেন এই যে এটাকে এটা বানাই দিচ্ছে, দেখেন সেইটা ছিল, এটাকে এটা বানাই দিয়েছে। কথা কি বুঝছেন? তো এটার কাজ কি হবে, এগুলা কাজ হচ্ছে, আমি দেখে আপনি কাজ, এটাকে বলে ভেক্টর ট্রেসিং। এটা কাজ কেন এটা ব্যবহার করে, ধরেন আপনার কাছে একটা লোগো, আপনার একটা লোগো পছন্দ হলো, বাট সেটা তো আপনি একটা ইমেজ পাইলেন, সেটাকে ইমেজটা কি সব জায়গায় প্রিন্ট করলে বা ব্যবহার করলে কি মানে ভালো রেজলিউশন পাবেন, সবকিছু পাবেন? এই যে মানে ধরুন আপনি যখন প্রিন্ট করেন কোন একটা ছবি প্রিন্ট করলে কি ভালো আসে, নাকি হচ্ছে কোন একটা এই যে ফটোশপ ফাইল প্রিন্ট করলে ভালো আসে? মানে তুমি শুনতেছেন? হ্যালো, দেওয়া যায়। কথা কি বুঝতেছেন সবাই? হ্যালো, কেউ তো কথা বলতেছেন না, কথা কি শুনতেছেন কিনা? হ্যালো, কথা শোনা যাচ্ছে? কথা বলেন। হ্যাঁ, বোঝা কথা তো যাচ্ছে। বলতে হবে নাকি? একটা হ্যাঁ, যাচ্ছে। মানুষ এখান থেকে চিল্লাইতেছে, কথা বলতে হবে না? আচ্ছা, তো এইটাকে কি করতে হবে, আপনাকে কি করতে হবে, সেম জিনিস ফাইল থেকে প্লেস করতে হবে। ফাইল থেকে প্লেস, যেটা হচ্ছে আপনারা ফটোশপে করতেন প্লেস এমবেডেড, এখানে শুধু ফাইল থেকে প্লেস করবেন। প্লেস দিয়ে আপনি যে কোনো একটা, যেটাকে হচ্ছে আপনি কি করবেন, লো রেজলিউশন থেকে হাই করবেন, সেটাকে নিয়ে আসবেন। তো কিভাবে নিয়ে আসবেন, ধরেন আপনার কাছে একটা ইমেজ আছে লো, তো আমি একটা নিয়ে আসি, ধরেন একটা ইমেজ এখানে নিয়ে আসি, ধরেন হচ্ছে ধরেন টম এন্ড জেরি, টম, ধরেন এই যে টমটা আছে, এগুলাই প্রথম প্র্যাকটিস করবেন আপনারা। টম আছে, টমে নিই, মানে এরে নিই, বাট এরে ডাউনলোড করেই দেখেন, এটা ডাউনলোড করার পরে এর একটা ইমেজ আছে, অর্থাৎ ফাটা দেখেন, দেখছেন? আমি চাচ্ছি এটাকে ইলাস্ট্রেটর ফেলে, অর্থাৎ এটাকে একটা ভালো একটা রেজলিউশন নিয়ে আসে। তাহলে কি করতে হবে, এটার জন্য আপনি ইলাস্ট্রেটরে যাবেন, যাওয়ার পরে ফাইল থেকে প্লেস করে, এটার কাজই আপনারা করবেন না, এটার কাজ করবেন, প্লাস হচ্ছে আপনারা কার্টুন মার্টুন ড্রয়িং করবেন নিজেদের থেকে। এই যে প্লেস আই না, দেখেন আমি এখানে টান দিলাম, দেখেন এইটা হইলো। দেখেন বর্তমানে এটা কি আছে, একটা
জাস্ট একটা ইমেজ, কোনো কাজ করা যাচ্ছে? ফটো ইলাস্ট্রেটর তার ইমেজ নিয়ে কাজ করে না, করে? হ্যালো হ্যালো, ইলাস্ট্রেটর কি ইমেজ নিয়ে কাজ করে? কে কথা বলে? হ্যালো, পাত কথা তো নেবেন। বলতে হবে, এইভাবে তো হয় না। হাত নিয়ে কাজ করতে হবে। নেটওয়ার্ক আসতেছে না, ইমেজটাকে একটু কি ডিস্টার্ব করবেন হচ্ছে। আপনারা? ভেক্টরাইজ করবেন, অর্থাৎ সুন্দর একটা আনবেন। কিভাবে আনবেন? জাস্ট পেন টুল নিবেন, নিয়ে নিয়ে প্রত্যেকটা পার্ট ধরে ধরে কাজ করবেন। এই যে এবার ধরবেন, ধরেন এটাকে বলে ভেক্টর ট্রেসিং, অর্থাৎ আপনি একটা মানুষের একটা ছবি দিলেন, ছবিটাকে ভেক্টরাইজ করে দিলেন। কারণ আপনি এই যে ধরেন একটা লাল ও হলুদ এই হলুদটাকে অফ করলেন, অফ করে দিলেন, তারপরে ধরুন আবার এখান থেকে শুরু করলেন এইভাবে। এভাবে ধরে 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 একদম সুন্দর করে এই যে গেমিং লোগো গুলা বা এগুলো আছে না, এগুলো আপনারা ট্রেস করবেন, ভেক্টর ট্রেস করবেন। আপনার কাজ হচ্ছে এটা, এভাবে বিভিন্ন লোগো মানে লোগোগুলো বা হচ্ছে কার্টুনগুলো এভাবে ভেক্টর ট্রেস করবেন। এগুলো তো অনেক টাইম নেবে ভাই। এগুলো তো টাইম একটা কপি টাইম করুন। বেশি, এই জন্যই কাজ বেশি। আর এগুলা হচ্ছে যত ভালো যে করতে পারবে। আর ইলাস্ট্রেটর মানে ফটোশপের কাজই মানে পেন টুল, আর এটা যত ট্রেস করে পারবেন তত লোগো করতে পারবেন। সো লোগো টোগো যাই আসুক না কেন, আপনারা এখন নেন প্রথম ক্লাস, এরকম তারও 10টা ক্লাস হবে, তাই না? তো ফটোশপ ইলাস্ট্রেটর উপর তারপর বুঝবেন যে যত ট্রেস করতে পারবে সে তত ডিজাইনার কেমনে হবে। কারণ আপনারা তো প্রথম দিকে কপি করবেন মানুষে। তাহলে দেখেন এই যে এটার উপরে কালারটা হচ্ছে সাদা, আমি যে সাদা নিয়ে সাদা, আর ধরেন তলের কালারটা নিতে যাচ্ছেন, তাহলে হচ্ছে প্রয়োজনে আইডোপার ইউজ করতে পারেন। এই যে আইডোপার এখানে আপনাদের আছে আইডোপার, এই যে দেখেন, এই যে আইডোপারে ক্লিক করে আপনার যে কালার নেবেন সেই কালারে পড়বে। ধরেন আপনি এই যে উপর থেকে কালার নেন এখান থেকে, ঠিক আছে? সো আপনার আইডোপার যেহেতু নিব না, আমরা সাদা নিয়ে উপরটা, আর ব্যাকগ্রাউন্ডটা আমরা কালো দিয়ে দিই। তো আমরা ধরেন হচ্ছে কালো, দেখছেন? তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের এই যে ধরনের যে এইভাবে এটা, দেখছেন? তো এইভাবে প্রত্যেকটা যখন করার পর যখন আমি এক পাশে নিয়ে আসবো, তখন এটা কি হয়ে যাবে? একটা ভেক্টর ফাইল হয়ে যাবে। তো এটা একটা ইলাস্ট্রেটর, এটা ভেক্টর দেন। এটাকে যদি আমি এগুলো কি এখনই এক পাশে নিব না? এই সবটা সবটা করে এখন তো নিবেন না, এখন নিলে আপনি পরে মিলাবেন কেমনে? এটা আপনার সুবিধা, আপনি যদি এখন পারেন এখন, বাট প্রথম দিকে সবটা এই যে সবটা করে করে এই যে এভাবে একটা করলেন, দেন এই পার্টটা করলেন, ধরেন এই পার্টটা এখান থেকে করলেন, ধরেন এই পার্টটা করলেন, করার পরে এই যে এই পার্টটা করার পরে ধরেন আপনি এটা সাদা দিলেন, ব্যাকগ্রাউন্ডটা কালো দিলেন। কালো দিয়ে দেখেন এটা উপরে চলে আসছে, আমরা জানি এটাকে নিচে ফেলাইতে পারি, তাহলে নিচে ফেলাই দেন, অ্যারেঞ্জ দিয়ে ব্যাক করে দেন। দেন ব্যাক বলতে সরি একটা নিচে যাবে, যে অ্যারেঞ্জ দিয়ে জাস্ট সেন্ড ব্যাকওয়ার্ড, এই যে একটা নিচে চলে গেছে, দেখেন এটার উপরে চলে গিয়ে ওইটা আসছে, বাট এটার একটা এখন জাস্ট উপরে কালারটা দিয়ে দেন। কথা কি বুঝছেন? জাস্ট উপরে সেম কালারটা দিতে যাচ্ছেন, তাহলে আইডোপার দেন, এই আইডোপার দিয়ে এই যে এই কালারটা দেন। হ্যালো, এটা তো করাই আছে, তো এটা আবার কি করব? আপুর প্রশ্নগুলো মিস করতেছিলাম এতক্ষণ পরে আমি এই প্রশ্নগুলো মিস করতেছিলাম, সত্যি কথা। এটা করা আছে কেন করবেন, এটার জন্য এই প্রথমে উত্তর দিয়েছিলাম যে ধরেন আপনার কাছে একটা লোগো আছে, হ্যাঁ, বা আপনার কাছে একটা ছবি আছে, এই ছবিটা আপনার কাছে খুব পছন্দ হয়েছে, বাট ছবিটা খুব লো রেজলিউশনের। তো আপনি যাচ্ছেন এটাকে হাই রেজলিউশন করে আপনি এটা ব্যবহার করতে। তো এই যে দেখেন আপনার ধরেন হচ্ছে একটু একটা ছবি আছে, ধরেন হচ্ছে ভেক্টর ট্রেসিং লিখে সার্চ দিই, ভেক্টর ট্রেসিং লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে দেখেন
ধরেন আপনার কাছে একটা লোগো আছে, বাট লোগোটাকে আপনি হাই রেজলিউশন করতে চাচ্ছেন, অথবা লোগোর মেইন ফাইলটা এআই ফাইলটা হারাই গেছে, তো আপনার কাছে এসে বললো যে আমাকে লোগোটা বানাই দাও, এটা বানাই দাও, এটাই বানাই দাও সেম টু সেম। তখন সে কি করছে, সে এই লোগোটা দেখে সে পেন টুল দেয়কে এই কালারটা করে দিছে, অর্থাৎ বর্তমানে তার লোগোকে এখন স্পষ্ট। কথা কি বুঝছেন? হ্যালো। আর এগুলা করবেন কেন? আপনি যে কাজ জানেন সেটা বোঝার জন্য। এই যে আপনি একটা ছবিকে হুবহু বানাইতে পারেন, এটাই ভেক্টর ট্রেসিং এর কাজ, অর্থাৎ কোনো একটা জিনিস ট্রেস করে দেওয়া। অথবা ধরুন হচ্ছে এটা আরো কাজ কি, আপনি ড্রয়িং করলেন, আর একজন মানুষ ড্রয়িং করলো, করার পরে ড্রয়িংটা খাতাই করলো, করার পরে বললো যে এই পিকচারটাকে আমাকে ইয়ে করে দাও, এই যে হুবহু ইলাস্ট্রেটর ফাইলে বানিয়ে দাও। কারণ এটা ড্রয়িং আর এটা ভেক্টর ফাইল করে দিয়েছেন, তার মানে কি ড্রয়িংটাকে ছবি দিলাই না এখানে বসে আপনি এটার উপর কালার টালার দিয়ে ইলাস্ট্রেটর করে দিলেন। কথা কি বুঝছেন? এটা করার জন্য কি পেন টুল দিয়ে দিয়ে কালার দিয়ে দিয়ে বসাইতে হবে না? কি সময় আপু বুঝছেন নাকি এখনো বুঝাতে পারিনি? হ্যালো। হ্যাঁ সামিউল ভাই, আপনি বুঝছেন? আচ্ছা, তাহলে আপনারা এটা প্র্যাকটিস করেন, আর আমি আজকের মতো এটা রাখি এই পর্যন্ত।